হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ম্যালেরিয়া। এই ম্যালেরিয়া হচ্ছে বোটানির চতুর্থ অধ্যায় অর্থাৎ অণুজীব। অণুজীব অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। আমাদের অণুজীব অধ্যায়ে তিনটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে ভাইরাস, একটা হচ্ছে ব্যাকটেরিয়া আর একটা ম্যালেরিয়া। এই ম্যালেরিয়াটা হচ্ছে অণুজীব অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, যেখান থেকে প্রতি বছর কোনো না কোনো বোর্ডে সিকিউ, এমসিকিউ এবং অ্যাডমিশনও এই ম্যালেরিয়া অংশ থেকে ভালোই প্রশ্ন আসে। সো আমরা চেষ্টা করব ম্যালেরিয়াটাকে এমনভাবে পড়ার যাতে এই ম্যালেরিয়া অংশ থেকে যদি পরীক্ষায় কোনো প্রশ্ন আসে তাতে আমাদের আটকাতে না পারে। সো আশা করবো তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা এবং যা পড়াবো সেগুলো সুন্দর করে খাতায় তুলবা এবং খাতায় নোট করবা। তো চলো শুরু করি। আমাদের টপিক হচ্ছে ম্যালেরিয়া। এই ম্যালেরিয়া শব্দটা আসছে দুইটা অক্ষর থেকে। এই ম্যালেরিয়া শব্দের বানান হচ্ছে ম্যালেরিয়া। এই ম্যালেরিয়া দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে ম্যাল আর একটা হচ্ছে এরিয়া। একটা হচ্ছে ম্যাল আর একটা হচ্ছে এরিয়া। এই ম্যাল শব্দের অর্থ হচ্ছে দূষিত। ম্যাল শব্দের অর্থ কি? সবাই সবাই মনে মনে বলো। এখন তো কেউ সামনে নাই, তো সামনে থাকলে সবাইকে মুখে মুখে বলতাম। এখন সবাই বাসায় নিজের মুখে মুখে বলো যে ম্যাল শব্দের অর্থ হচ্ছে দূষিত। ম্যাল শব্দের অর্থ কি? দূষিত। আর এরিয়া ওয়ার্ডটা আছে অ্যারোমা থেকে। অ্যারোমা শব্দের অর্থ বায়ু বা বাতাস। তাহলে ম্যালেরিয়া এটা হচ্ছে দূষিত বায়ু। তার মানে ম্যালেরিয়া শব্দের অর্থ কি দূষিত বায়ু? না। এই ম্যালেরিয়া শব্দটা নাম করার কারণ হচ্ছে আগে মনে করা হতো, আগে মানুষজন মনে করতো যে এই ম্যালেরিয়া রোগটা দূষিত বায়ু থেকে ছড়ায়। আগে মানুষজন মনে করতো কি ম্যালেরিয়া রোগটা দূষিত বায়ু থেকে ছড়ায়, দূষিত বায়ু থেকে ছড়ায় বলে মনে করা হতো। দূষিত বায়ু থেকে ছড়ায় বলে মনে করা হতো। তো এই ম্যালেরিয়া রোগটা অনেক পূর্বে মানুষজন মনে করতো যে দূষিত বায়ু থেকে ছড়ায়, কিন্তু পরবর্তীতে বিজ্ঞান যত উন্নত হয়েছে, বিজ্ঞানীরা আবিষ্কার বাড়াচ্ছে এখানে গবেষণা করতে করতে পরে যে আবিষ্কৃত হলো যে ম্যালেরিয়া শব্দটা দূষিত বায়ু থেকে নয়, এটা একটা মশকের মাধ্যমে মানুষের মধ্যে ছড়ায়। সো আমরা আস্তে আস্তে ম্যালেরিয়া সম্বন্ধে অনেক কিছু জানবো। প্রথমে এই ম্যালেরিয়ার জন্য দায়ী যে জীবাণু আছে, যে জীবাণু, সেই জীবাণুটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। সেই জীবাণুটার নাম কি? প্লাজমোডিয়াম। এই প্লাজমোডিয়াম জীবাণুর কারণে আমাদের শরীরে ম্যালেরিয়া রোগ হয়। এবং এই প্লাজমোডিয়ামটা কি জিনিস? এই প্লাজমোডিয়াম হচ্ছে একটা পরজীবী, যারা অন্য জীবের দেহে বসবাস করে এবং অন্য জীব থেকে খাদ্য গ্রহণ করে নিজের সমস্ত কাজকর্ম সম্পন্ন করে। এটাকে বলা হয় পরজীবী। প্লাজমোডিয়াম এরকম একটা পরজীবী যেটা আমাদের শরীরে আক্রমণ করলে আমাদের ম্যালেরিয়া নামক এই রোগটা হয়। এখন যে কোনো জীবাণুর একটা থাকে পোষক আর একটা থাকে বাহক। একটা হচ্ছে পোষক আর একটা বাহক। এখন পোষক কি জিনিস? পোষক হচ্ছে জীবাণুটা যে দেহে আক্রমণ করে সেটা হচ্ছে পোষক। জীবাণুটা যে দেহে আক্রমণ করে সেটা হচ্ছে পোষক। যে দেহে আক্রমণ করে সেটা হচ্ছে পোষক। আর এই জীবাণুটাকে বহন করে পোষকের মধ্যে নিয়ে আসে যে তাকে বলা হয় বাহক। তাহলে এই বাহকের কাজ হচ্ছে জীবাণুকে বহন করা। তাহলে আমার থেকে এখান থেকে পরিষ্কার হলো যে একটা জীবাণু, যে কোনো রোগের জীবাণু, একটা থাকে পোষক আর একটা থাকে বাহক। পোষক জিনিসটা কি? যে দেহে ওই জীবাণুটা আক্রমণ করবে সেই দেহটাকে বলা হয় পোষক। আর এই জীবাণুটাকে পোষকের মধ্যে বহন করে যে নিয়ে আসবে তাকে বলা হয় বাহক। এখন এই ম্যালেরিয়ার জন্য দায়ী জীবাণু হচ্ছে প্লাজমোডিয়াম। সো প্লাজমোডিয়াম যেটা একটা জীবাণু, এর অবশ্যই কি থাকবে? পোষক থাকবে। তাহলে প্লাজমোডিয়াম পরজীবীর পোষক থেকে, সেটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা অংশ এই চ্যাপ্টারে। প্লাজমোডিয়াম পরজীবীর পোষক। এখন প্লাজমোডিয়াম পরজীবীর পোষক হচ্ছে দুইটা। প্লাজমোডিয়াম পরজীবীর পোষক কয়টা? দুইটা। প্লাজমোডিয়াম পরজীবীর পোষক হচ্ছে দুইটা। অর্থাৎ এই প্লাজমোডিয়াম পরজীবীটা দুইটা জীবের দেহে, দুইটা প্রাণীর দেহে নিজেদের কাজকর্ম সম্পন্ন করে। এখন এই পোষক দুইটা কে কে? এই পোষক দুইটা হচ্ছে, একটা হচ্ছে অ্যানোফিলিস মশকি, মানে অ্যানোফিলিস নামক স্ত্রী মশা। মশকি বলতে স্ত্রী মশাকে বোঝায়। অ্যানোফিলিস মশকি আর একটা হচ্ছে
আমরা মানে মানুষ। একটা হচ্ছে অ্যানোফিলিস মশকি, আর একটা হচ্ছে মানুষ। সো প্লাজমোডিয়াম পরজীবীর পোষক হচ্ছে দুইটা, একটা হচ্ছে অ্যানোফিলিস মশকি আর একটা হচ্ছে মানুষ। এই অ্যানোফিলিস মশকি হচ্ছে প্লাজমোডিয়ামে বলা হয় এটা প্লাজমোডিয়ামের নির্দিষ্ট পোষক। প্লাজমোডিয়ামে কি পোষক? নির্দিষ্ট পোষক। আর এই মানুষকে বলা হয় প্লাজমোডিয়ামের মাধ্যমিক পোষক। মাধ্যমিক পোষক। কেন এটাকে নির্দিষ্ট পোষক আর এটাকে মাধ্যমিক পোষক বলা হয়? আমরা চেষ্টা করব পরীক্ষায় যেসব প্রশ্ন আছে, পরীক্ষায় যেসব জায়গা থেকে প্রশ্ন আসে সেগুলো ঠিকমতো পড়া এবং বেসিক বুঝে দেন ভালো করে মুখস্থ করা। সো এই অ্যানোফিলিস মশকিকে কেন নির্দিষ্ট পোষক বলা হয় আর মানুষকে কেন মাধ্যমিক পোষক বলা হয়? এখন এই অ্যানোফিলিস মশকিকে নির্দিষ্ট পোষক বলার কারণ হচ্ছে এই অ্যানোফিলিস মশকিতে এই প্লাজমোডিয়াম পরজীবীর যৌন জনন ঘটে। তাহলে এই প্লাজমোডিয়াম পরজীবী যৌন জনন ঘটে। প্লাজমোডিয়াম পরজীবী যৌন জনন ঘটে। প্লাজমোডিয়াম পরজীবী কি ঘটে? যৌন জনন ঘটে ও সংখ্যা বৃদ্ধি ঘটে। ঠিক আছে, তো যৌন জনন ঘটে দেখব। এখন আমাদের জনন, জনন মানে কি? পরবর্তী বংশধর সৃষ্টির প্রক্রিয়া। এই জনন দুই ভাবে হয় মূলত, একটা হচ্ছে অযৌন জনন আর একটা হচ্ছে যৌন জনন। একটা হচ্ছে অযৌন জনন আর একটা কি? যৌন জনন। এখন এই অযৌন জনন কি এবং যৌন জনন কি? অযৌন জনন কি এবং যৌন জনন কি? যৌন জনন হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু, পুরুষের শুক্রাণু এবং নারীর ডিম্বাণু একত্রিত হয়ে জাইগোট তৈরি করা। তাহলে যে প্রক্রিয়ায় শুক্রাণু এবং ডিম্বাণু একত্রিত হয়ে জাইগোট তৈরি হয় এবং সেই জাইগোট থেকে পরবর্তীতে ভ্রূণ তৈরি হয়, এই জাইগোট থেকে পরবর্তীতে ভ্রূণ তৈরি হয় এবং এই ভ্রূণটা আস্তে আস্তে বড় হয়ে কোন একটা জীবে কি হয়? পরিণত হয়। এই প্রক্রিয়াটাকে বলা হয় যৌন জনন। আর যে জনন প্রক্রিয়ায় কোন শুক্রাণু ডিম্বাণুর কোনো মিলন হয় না, সেই জনন প্রক্রিয়াকে বলা হয় অযৌন জনন প্রক্রিয়া। তাহলে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয় না। তাহলে জনন দুই প্রকার, একটা হচ্ছে অযৌন জনন আর একটা হচ্ছে যৌন জনন। এখন যৌন জননে কি হবে? শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট তৈরি করবে, সেই জাইগোট থেকে ভ্রূণ তৈরি হবে। এই পুরো প্রসেসটাকে বলা হয় যৌন জনন। আর যে জনন প্রক্রিয়ায় শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয় না, সেই প্রক্রিয়া, সেই জনন প্রক্রিয়াকে বলা হয় অযৌন জনন প্রক্রিয়া। সো এটা একটু আমরা বেসিকটা পড়ে রাখলাম। সো এই প্লাজমোডিয়াম পরজীবী যেহেতু যৌন জনন ঘটে, যেসব পোষকের শরীরে যৌন জনন ঘটে তাদেরকে বলা হয় নির্দিষ্ট পোষক। আর যেসব পোষকের দেহে কোনো যৌন জনন ঘটে না, যৌন জনন ঘটে না, শুধুমাত্র সংখ্যা বৃদ্ধি ঘটে, শুধুমাত্র সংখ্যা বৃদ্ধি ঘটে, শুধুমাত্র সংখ্যা বৃদ্ধি, শুধুমাত্র সংখ্যা বৃদ্ধি ঘটে। তাহলে যেসব পোষকের দেহে যৌন জনন ঘটে না, শুধুমাত্র সংখ্যা বৃদ্ধি ঘটে, তাদেরকে বলা হয় মাধ্যমিক পোষক। আর যেসব পোষকের শরীরে যৌন জনন ঘটে তাদেরকে বলা হয় নির্দিষ্ট পোষক। যেহেতু এই প্লাজমোডিয়াম পরজীবীর যৌন জনন ঘটে অ্যানোফিলিস মশকির শরীরে, সেজন্য অ্যানোফিলিস মশকিকে বলা হয় নির্দিষ্ট পোষক। আর যেহেতু মানুষের শরীরে শুধুমাত্র সংখ্যা বৃদ্ধি ঘটে কিন্তু কোনো যৌন জনন ঘটে না, সেজন্য মানুষকে বলা হয় মাধ্যমিক পোষক। আশা করি এই শব্দটা তোমরা পারবা। এখন আমাদের একটা নোট রাখা দরকার, যদিও এটা অত ইম্পর্টেন্ট বিষয় না, কিন্তু তারপর আমি একটু বলে রাখতেছি। একটা হচ্ছে নোট, এটা হচ্ছে ভাইরাস। আমাদের এই চ্যাপ্টারে তিনটা টপিক নিয়ে আলোচনা করেছে, একটা হচ্ছে ভাইরাস, আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া, একটা হচ্ছে ভাইরাস, আর একটা হচ্ছে ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে ম্যালেরিয়া। এই তিনটা টপিক নিয়ে আমাদের এই চ্যাপ্টারে আলোচনা করা আছে। এখন মাঝে মধ্যে পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে এই ভাইরাসটা কোন শব্দ বা কোন জাতীয় শব্দ থেকে ভাইরাস শব্দটা আছে, বা কোন শব্দ থেকে ব্যাকটেরিয়া শব্দটা আছে, কোন শব্দ থেকে ম্যালেরিয়া শব্দটা আছে। আমরা এই জিনিসটা একটু মনে রাখবো যে ভাইরাস শব্দটা আছে ল্যাটিন শব্দ থেকে। ভাইরাস শব্দটা কোথা থেকে আছে? ল্যাটিন শব্দ থেকে, ল্যাটিন শব্দ থেকে, ল্যাটিন শব্দ। ব্যাকটেরিয়া শব্দটা আছে তোমার গ্রিক শব্দ থেকে, গ্রিক শব্দ।
গ্রিক শব্দ, ব্যাকটেরিয়া হচ্ছে একটা গ্রিক শব্দ, আর ম্যালেরিয়া শব্দটা আসছে হচ্ছে ইতালীয় শব্দ। তাহলে এই ভাইরাস শব্দটা হচ্ছে ল্যাটিন শব্দ, ব্যাকটেরিয়া শব্দটা হচ্ছে গ্রিক শব্দ, আর এই ম্যালেরিয়া শব্দটা হচ্ছে ইতালীয় শব্দ। এখন বলতে পারো ভাই এটা আমরা মনে রাখা তো কঠিন ব্যাপার, কোনটা কি শব্দ কেমনে মনে রাখবো? এখন এটা আমরা কেমনে মনে রাখা যায়? একটা যদি ট্রিক্স দিয়ে দেন ভাইয়া তাহলে ভালো হয়। তাহলে এটা আমরা কেমনে মনে রাখতে পারি? আমরা এটা মনে রাখতে পারি, ধরো এটাকে আমরা মনে রাখতে পারি, ধরো একটা ট্রিক্স দিলাম। এই ট্রিক্সটা হচ্ছে লিটন ভাই গো, এটা আমরা এবার লিখি গো ব্যাক, লিটন ভাই গো ব্যাক। ঠিক আছে, লিটন বাই গো ব্যাক, এটা দিয়ে আমরা কি মনে রাখতে পারি? লিথন দিয়ে হচ্ছে ল্যাটিন শব্দ, ল্যাটিন, লিথন দিয়ে ল্যাটিন, ভাই দিয়ে ভাইরাস, তাহলে ভাইরাস হচ্ছে একটা ল্যাটিন শব্দ, ভাইরাস হচ্ছে কি ল্যাটিন শব্দ। লিটন বাই গো ব্যাক, গো জি দিয়ে হচ্ছে গ্রিক, গ্রিক, আর ব্যাক দিয়ে মনে রাখবো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। তাহলে লিটন বাই গো ব্যাক, লিটন বাই গো ব্যাক। তাহলে লিটন বাই গো ব্যাক দিয়ে মনে রাখবো লিটন দিয়ে ল্যাটিন, ভাই দিয়ে ভাইরাস, গো দিয়ে গ্রিক, ব্যাক দিয়ে ব্যাকটেরিয়া। আর আরেকটা জিনিস এখন ভাই এটা কেন মনে রাখবো? এটা তোমরা একটা শব্দ দিয়ে মনে রাখতে পারো, তালমাল, তালমাল, তালমাল শব্দের অর্থ কি? তাল দিয়ে হচ্ছে তাল, ইটালীয়, তাল দিয়ে হচ্ছে ইটালীয়, আর মাল দিয়ে হচ্ছে ম্যালেরিয়া। তালমাল করে না বলে না এখান থেকে। সো খুব সহজে আমরা এই জিনিসটা দিয়ে মনে রাখতে পারি, লিটন বাই গো ব্যাক, লিটন বাই গো ব্যাক দিয়ে মনে রাখতে, লিটন হচ্ছে ভাইরাস, মানে সরি ল্যাটিন, ভাইরাস হচ্ছে ল্যাটিন শব্দ, আর ব্যাকটেরিয়া হচ্ছে গ্রিক শব্দ, আর তালমাল দিয়ে মনে রাখতে পারি, তাল দিয়ে ইতালীয় আর মাল দিয়ে ম্যালেরিয়া। সো এই জিনিসটা আমাদের একটু ইম্পর্টেন্ট। আমাদের এখানে অনেক শব্দ, কোনটা কোন শব্দ থেকে আছে এরকম প্রত্যেকটা চ্যাপ্টারে দেওয়া আছে, বাট সবগুলো ইম্পর্টেন্ট না, বাট এই জিনিসটা খুব একটা ইম্পর্টেন্ট যে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া এগুলো কোনটা কোন শব্দ। ভাইরাস ল্যাটিন শব্দ, ব্যাকটেরিয়া গ্রিক শব্দ, আর ম্যালেরিয়া ইতালীয় শব্দ। আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে এই ম্যালেরিয়া রোগটার অনেকগুলো অপর নাম আছে। আশা করি এগুলো লিখছো, আমরা একটু মুছে দিচ্ছি, সবাই এগুলো নোট করে ফেলবো। আমরা যেভাবে লিখে দিচ্ছি একটু নোট করে ফেলবো। হ্যাঁ, এখন আসা যাক ম্যালেরিয়ার অপর নাম। খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, ম্যালেরিয়ার অপর নাম। এই ম্যালেরিয়াটা খুব পুরাতন একটা রোগ, অনেক আগে থেকে এই ম্যালেরিয়া রোগটা হয়ে আসতেছে। তাহলে ম্যালেরিয়া অপর নাম, এগুলো এমসিকিউতে দেয়। ম্যালেরিয়ার অপর নাম কি কি? এটাকে বলা হয় 1 নাম্বার অনুপম পর্যায়বৃত্ত জ্বর, অনুপম পর্যায়বৃত্ত জ্বর, অনুপম পর্যায়বৃত্ত জ্বর, বা ইংলিশে বলা হয় ইউনিক পিরিয়ডিক ফিভার, ইউনিক পিরিয়ডিক, ইউনিক বইয়ে কি আছে? পিরিয়ডিক, হ্যাঁ ইউনিক পিরিয়ডিক ফিভার। এবং এই নামকরণটা অনুপম ম্যালেরিয়াকে অনুপম পর্যায়বৃত্ত জ্বর বলা হতো চীনে। কোথায়? চীনে। কেন এটাকে অনুপম পর্যায়বৃত্ত জ্বর বলা হতো আমরা একটু পরে আসতেছি, আগে লিখে নিই। এই চীনে ম্যালেরিয়াকে বলা হয় অনুপম পর্যায়বৃত্ত জ্বর। তারপর এটাকে রোমান জ্বর বলা হতো রোমান সাম্রাজ্য যখন ছিল তখন এটাকে রোমান জ্বর বলা হতো, রোমান সাম্রাজ্য। তাহলে রোমান জ্বর বলা হয় রোমান সাম্রাজ্যে, আর এটাকে জলা জ্বর বলা হতো মধ্যযুগে, এটাকে জলা জ্বর বলা হতো মধ্যযুগে। এখন এগুলোর কিছু কারণ আছে, এগুলোর নাম কেন এরকম হয়েছে, এগুলোর তো অবশ্যই কোনো একটা কারণ আছে। চীনে এটাকে অনুপম পর্যায়বৃত্ত জ্বর বলা হতো। আমরা ফিজিক্সে নিশ্চয়ই পর্যায়বৃত্ত গতিটা যদি কেউ পড়ে থাকো তারা জানো, পর্যায়বৃত্ত বলতে কি বোঝে? একটা নির্দিষ্ট ঘটনা একটা নির্দিষ্ট সময় পর বা নির্দিষ্ট দূরত্ব পর বারবার ঘটাকে বলা হয় পর্যায়বৃত্ত, বা একটা ঘটনা বারবার ঘটাকে বলা হয় পর্যায়বৃত্ত। এটাকে অনুপম পর্যায়বৃত্ত জ্বর কেন বলা হয়? কারণ
এই জ্বরটা ম্যালেরিয়া বলে যে জ্বরটা আসে এটা নির্দিষ্ট সময় পর পর আসে। যেহেতু নির্দিষ্ট সময় পর পর আসে তাহলে এটা একটা পর্যায়বৃত্ত ঘটনা। আমরা পর্যায়বৃত্ত গতি কিন্তু অধ্যায়টাতে পড়ার সময় দেখবা শুরুতে আছে কালিক পর্যায়বৃত্ত, স্থানিক পর্যায়বৃত্ত। নির্দিষ্ট সময় পর পর যে ঘটনা হয় সেটাকে বলা হয় কালিক পর্যায়বৃত্ত। এখানেও এই ম্যালেরিয়া রোগটা নির্দিষ্ট সময় পর পর আসে, তার মানে একটা পর্যায়বৃত্ত ঘটনা। সেজন্য এটাকে বলা হয় অনুপম পর্যায়বৃত্ত জ্বর। কোথায় বলা হতো? চীনে। রোমান সাম্রাজ্য এটাকে রোমান জ্বর কেন বলা হতো? কারণ ধারণা করা হয় এবং বলা হয় যে এই ম্যালেরিয়া রোগের কারণে রোমান সাম্রাজ্য ধ্বংস হয়েছিল, সেজন্য রোমান সাম্রাজ্য এটাকে বলা হয় রোমান জ্বর। আর মধ্যযুগে এটাকে জলাজ্বর বলা হতো। ওই যে গা জ্বালা পোড়া করতো, এই জন্য মধ্যযুগে এটাকে জলাজ্বর বলা হতো। সো এটা খুব একটা ইম্পর্টেন্ট এমসিকিউ যে কখন ম্যালেরিয়াকে কি নামে ডাকা হতো বা কোথায় ম্যালেরিয়াকে কি নামে ডাকা হতো, এটা কিন্তু এমসিকিউ। আমরা যা বলছি সিকিউ টপিক বলে দিব, এমসিকিউ টপিক বলে দিব, সবকিছু। তাহলে ম্যালেরিয়া অপর নাম তিনটা। একটা হচ্ছে অনুপম পর্যায়বৃত্ত জ্বর, কোথায় বলা হতো? চীনে। রোমান জ্বর কোথায় বলা হতো? রোমান সাম্রাজ্য। আর জলাজ্বর কোথায় বলা হতো? মধ্যযুগে। এবার আসো আমাদের বইয়ে কি দেওয়া আছে। এবার আমরা কিছু বিজ্ঞানীদের নাম পড়ব। তো এটাও মুসলিম। আমরা বলবো কিছু বিজ্ঞানীর নাম, এবং এই জিনিসগুলো খুব একটা ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। প্রথমে যে বিজ্ঞানীর নাম আছে এর নাম হচ্ছে অ্যালফেস লেভেরন। এই বিজ্ঞানী করছে কি? মানুষের রক্তের আরবিসিতে প্লাজমোডিয়ামের উপস্থিতি আবিষ্কার করেন। মানুষের রক্তে আরবিসি রেড ব্লাড কর্পাসল বা লোহিত রক্তকণিকা, মানুষের রক্তের আরবিসিতে প্লাজমোডিয়াম পরজীবীর উপস্থিতি লক্ষ্য করেন। বা আবিষ্কার করেন, লক্ষ্য করেন বা আবিষ্কার করেন। তাহলে বিজ্ঞানী অ্যালফাস লেভেরন কি করছিল? মানুষের রক্তে প্লাজমোডিয়াম পরজীবীর উপস্থিতি লক্ষ্য করেন। আমরা কিছুক্ষণ পরে যখন আমরা এই ম্যালেরিয়ার বিভিন্ন চক্রগুলো পড়বো বা সাইটোগনিক এরকম কতগুলো টপিক আছে সেখানে গিয়ে আমরা পড়বো যে মানুষের ম্যালেরিয়া, ওই যে আমি বললাম যে ম্যালেরিয়ার পশুর দুইটা, একটা হচ্ছে অ্যানোফিলিস মশক আর একটা মানুষ। মানুষের যখন ম্যালেরিয়া প্যারাসাইট পরজীবীটা এই তোমার প্লাজমোডিয়াম পরজীবীটা আক্রমণ করে তখন এটা মানুষের দুইটা অংশ আক্রমণ করে, একটা হচ্ছে যকৃৎ বা লিভার আর একটা হচ্ছে আরবিসি। অর্থাৎ মানুষের কয়টা জায়গায় তোমার এই প্লাজমোডিয়াম প্যারাসাইট আক্রমণ করে? একটা হচ্ছে যকৃৎ আর একটা হচ্ছে আরবিসি। তো এই যে আরবিসি তে যখন প্লাজমোডিয়াম প্যারাসাইট আক্রমণ করে তখন এই আরবিসি তে প্লাজমোডিয়াম পরজীবীর উপস্থিতিটা প্রথম লক্ষ্য করেন বিজ্ঞানী অ্যালফাস লেভেরন। এরপর হচ্ছে আরেকজন বিজ্ঞানী তিনি হচ্ছে স্যার রোনাল্ড রস। এই রোনাল্ড রস সাহেব কি করছেন? ওই যে আমরা বললাম যে আগে কল্পনা করা হতো যে ম্যালেরিয়া রোগটা দূষিত বায়ুর মাধ্যমে ছড়ায়, কিন্তু পরবর্তীতে আবিষ্কার হয়েছে যে এটা কোনো দূষিত বায়ুর মাধ্যমে ছড়ায় না, এটা একটা মশকের মাধ্যমে ছড়ায়। সো এই মশকের মাধ্যমে যে ছড়ায় এটা আবিষ্কার করেছিল বিজ্ঞানী রোনাল্ড রস। তিনি আবিষ্কার করেছিল অ্যানোফিলিস মশকই এই রোগের জীবাণু বহন করে। অ্যানোফিলিস মশকই ম্যালেরিয়া জীবাণু মানে ওই প্লাজমোডিয়াম প্যারাসাইটকে বহন করে, ম্যালেরিয়া জীবাণু বহন করে। খুব ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন। এরপর এই বিজ্ঞানী টর্টি একজন আছে, বিজ্ঞানী টর্টি এটি ম্যালেরিয়া শব্দটা প্রথম ব্যবহার করেন। বিজ্ঞানী টর্টি ম্যালেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন। তো
মোটামুটি এই তিনজন বিজ্ঞানীর নাম যদি তোমরা ভালো করে মুখস্থ করতে পারো তাহলে এগুলাই ইনাফ। সো তিনজন বিজ্ঞানী হচ্ছে, একজন হচ্ছে বিজ্ঞানী অ্যালফাস ল্যাবেরন, ইনি কি করেছিলেন মানুষের আরবিসি তে সর্বপ্রথম প্লাজমোডিয়াম পরজীবীর উপস্থিতি লক্ষ্য করেন বা আবিষ্কার করেন। আর রোনাল্ড রস আবিষ্কার করেছিল যে অ্যানোফিলিস মশকির মাধ্যমে ম্যালেরিয়া জীবাণুটা বহন হয়, তার মানে এই ম্যালেরিয়া জীবাণু জন্য দায়ী হচ্ছে অ্যানোফিলিস মশকি। আর বিজ্ঞানী টর্টি প্রথম এই ম্যালেরিয়া শব্দটা ব্যবহার করেন। এরপর আসা যাক প্লাজমোডিয়াম জীবাণু। এখন আমরা এই যে ম্যালেরিয়া জীবাণুটা সম্বন্ধে জানব। এখন ম্যালেরিয়া জীবাণুটা সম্বন্ধে জানব, তাহলে আসলে ম্যালেরিয়া জীবাণু বা প্লাজমোডিয়াম জীবাণু, ম্যালেরিয়া জীবাণু বা প্লাজমোডিয়াম জীবাণু। ম্যালেরিয়া জীবাণু বা প্লাজমোডিয়াম জীবাণু, ম্যালেরিয়া জীবাণু বা প্লাজমোডিয়াম জীবাণু। এই প্লাজমোডিয়াম গণের প্লাজমোডিয়াম গণের প্রায় 60টি প্রজাতি ম্যালেরিয়ার পরজীবী হিসেবে পরিচিত। তাহলে প্লাজমোডিয়াম গণের কয়টি প্রজাতি? 60টি প্রজাতি, 60টি প্রজাতি ম্যালেরিয়ার পরজীবী হিসেবে পরিচিত, ম্যালেরিয়ার পরজীবী হিসেবে পরিচিত। তাহলে এই প্লাজমোডিয়াম গণের 60টি প্রজাতি ম্যালেরিয়া পরজীবী, অর্থাৎ প্লাজমোডিয়াম গণের টোটাল 60টা প্রজাতির মশা ম্যালেরিয়া রোগটা ছড়ায়, কিন্তু তার মধ্যে মাত্র 4টি প্রজাতি মানুষে ম্যালেরিয়া রোগ ঘটে। কয়টি প্রজাতি? 4টি প্রজাতি মানুষে ম্যালেরিয়া করে, মানুষে ম্যালেরিয়া ঘটে। তাহলে আমাদের খুব ইম্পর্টেন্ট, যদি তোমাদেরকে বলা হয় যে প্লাজমোডিয়াম গণের টোটাল কয়টা প্রজাতি ম্যালেরিয়া জীবাণু ছড়ায় বা ম্যালেরিয়া জীবাণু তোমার ম্যালেরিয়ার জন্য দায়ী, সেটা হবে 60টি প্রজাতি। আর মানুষের কয়টা প্রজাতি ম্যালেরিয়ার জন্য দায়ী, সেটা হবে 4টি প্রজাতি। এখন এই 4টি প্রজাতি নাম আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, আর একটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স। এরপর আরেকটা আছে প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। ঠিক আছে, এই 4টা প্রজাতি প্লাজমোডিয়াম গণের, এই 4টা প্রজাতি মানুষে ম্যালেরিয়া রোগ ঘটে। এখন এর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি ম্যালেরিয়ার জন্য দায়ী, বাংলাদেশে যে ম্যালেরিয়া গুলো হয় সেগুলো সবগুলাই মোটামুটি সবচেয়ে বেশি, বাংলাদেশে সবচেয়ে বেশি ম্যালেরিয়া হয় প্লাজমোডিয়াম ভাইভেক্সের কারণে। ভি দিয়ে বেশি মনে রাখবা, তাহলে বাংলাদেশে বেশি ম্যালেরিয়া হয় কোনটির কারণে? ভাইভেক্সের কারণে। বাংলাদেশে সবচেয়ে বেশি ম্যালেরিয়া হয়, বাংলাদেশে সবচেয়ে বেশি ম্যালেরিয়া হয়। বাংলাদেশে সবচেয়ে বেশি ম্যালেরিয়া হয় প্লাজমোডিয়াম ভাইভেক্সের কারণে। আর এই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম হচ্ছে সবচেয়ে মারাত্মক ম্যালেরিয়া, সবচেয়ে মারাত্মক ম্যালেরিয়া, সবচেয়ে মারাত্মক ম্যালেরিয়া। তাহলে এখান থেকে আমাদের যেগুলো জানার প্রয়োজন যে ম্যালেরিয়া জীবাণু প্লাজমোডিয়াম জীবাণু
প্লাজমোডিয়াম মানে প্রায় 60টা প্রজাতি ম্যালেরিয়া পরজীবী হিসেবে পরিচিত। এর মধ্যে 4টা প্রজাতি মানুষের ম্যালেরিয়া ঘটায়। এই 4টা প্রজাতির নাম একদম মনে রাখতে হবে: প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ভাইভেক্স, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ম্যালেরিয়াই। এর মধ্যে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম সবচেয়ে মারাত্মক, কারণ এটা মানুষের সেরেব্রামে আক্রমণ করে মানুষের মৃত্যু ঘটায়। আর প্লাজমোডিয়াম ভাইভেক্স আমাদের বাংলাদেশে যতগুলো ম্যালেরিয়া হয় তার সবচেয়ে বেশি ম্যালেরিয়া হয় এই প্লাজমোডিয়াম ভাইভেক্স নামক জীবাণুর কারণে। এরপর আমরা এই 4টা জীবাণু নিয়ে আরেকটু বিস্তারিত জানতে হবে। এই 4টা জীবাণু আমরা 60টা প্রজাতি নিয়ে জানবো না, আমরা শুধুমাত্র 4টা প্রজাতি নিয়ে জানবো যেগুলো মানুষের রোগ করে। আসো, এটা নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ একটা চার্ট, এখন যে চার্টটা পড়াবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চার্ট। দেখো, প্রথমে দিব পরজীবীর নাম, পরজীবী নাম, তারপর হচ্ছে রোগের নাম। আমরা আগে লিখে ফেলি, দেন আমরা এগুলো বুঝে নিব। রোগের নাম এবং জ্বরের প্রকৃতি। সুপ্তকাল, তাহলে প্রথমে পরজীবীর নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স। আমরা প্লাজমোডিয়ামটাকে পি দিয়ে প্রকাশ করি, অনেক সময় এভাবে লিখে যে এই পি ডট মানে প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম ভাইভেক্স। তারপর 2 নম্বরটা হচ্ছে প্লাজমোডিয়াম ওভালি। তারপর 3 নম্বরটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। তারপর 4 নম্বরটা হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়াই। তাহলে একটা হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। এই প্লাজমোডিয়াম ভাইভেক্সের কারণে যে রোগটা হয় এটাকে বলা হয় ভিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। আমি বুঝাই দিব, একটু নামটা লিখো। ভিনাইন, সবাই একটু মুখে মুখে লেখার সময় সবাই মুখে মুখে একটু উচ্চারণ করো। ভিনাইন টার্সিয়ান, ভিনাইন টার্সিয়ান, ভিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, ভিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। এরপর যেটা আছে সেটা হচ্ছে মৃদু বা মাইল্ড, মৃদু বা মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া, মৃদু বা মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া। তারপর হচ্ছে এটাকে বলা হয় ম্যালিগন্যান্ট বা সেরেব্রাল ম্যালেরিয়া, এটাকে বলা হয় ম্যালিগন্যান্ট, ম্যালিগন্যান্ট বা সেরেব্রাল ম্যালেরিয়া, সেরেব্রাল ম্যালেরিয়া। আর এটাকে বলা হয় কোয়ার্টার ম্যালেরিয়া, কোয়ার্টার ম্যালেরিয়া, কোয়ার্টার ম্যালেরিয়া। এখন জ্বরের প্রকৃতি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। জ্বরের প্রকৃতি এটা হচ্ছে 48 ঘন্টা পর পর এই জ্বরটা আসে, 48 ঘন্টা পর পর, 48 ঘন্টা পর পর এই জ্বর আসে। এখানে 48 ঘন্টা পর পর জ্বর আসে। ওই যে চিনি অনুভব করতে ভিতরে জ্বর না বলতো বারবার, ধর 48 ঘন্টা পর জ্বর আছে, জ্বর ঠিক হয়ে যাওয়ার পর আবার 48 ঘন্টা পরে আবার ওই রোগীর শরীরে কি আসবে? জ্বর আসবে, এইভাবে। তাহলে এবার হচ্ছে মৃদু টাইম, এটাও 48, এটাও 48 ঘন্টা পর পর জ্বর আসে। তারপর হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, এটা হচ্ছে 36 থেকে 48 ঘন্টা পর পর জ্বর আসে, 36 থেকে 48 ঘন্টা পর পর জ্বর আসে। আর এই কোয়ার্টার ম্যালেরিয়াটা হচ্ছে 72 ঘন্টা পর পর, 72 ঘন্টা পর পর জ্বর আসে। তাহলে এটা মনে রাখতে হবে যে প্লাজমোডিয়াম ভাইভেক্স এবং ওভালি যে দুটাতে ভি আছে, এটা আমরা এভাবে মনে রাখবো, যে দুটাতে ভি আছে, ভি 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 মানে 48, ভি মানে কি 48, তাহলে প্লাজমোডিয়াম ভাইভেক্স ভি যুক্ত যেগুলো আছে এগুলোতে 48 ঘন্টা পর পর জ্বর আসবে। প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম যেটা, এটা 36 থেকে 48 ঘন্টা পর পর। আর যেটা ম্যালেরিয়াই সেটা হচ্ছে যে নামে মানে রোগের নামের সাথে যার মিল আছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি সময় পর পর আসে, একটা হচ্ছে 72 ঘন্টা পর পর। এরপর হচ্ছে সুপ্তকাল। সুপ্তকাল কি জিনিস আমরা এখন কিছুক্ষণ পরে বলবো। যে সুপ্তকাল হচ্ছে, সুপ্তকাল, সুপ্তকাল জিনিসটা একটু আমরা পড়ে নিই যে সুপ্তকাল কি জিনিস। সুপ্তকাল,
এই সুপ্তকাল সংজ্ঞাটা অনেক সময় আমাদের মনে করা যায়। সুপ্তকাল হচ্ছে কোন একটা জীবাণু কোষকে আক্রমণ করার পর থেকে লক্ষণ প্রকাশ করার আগ পর্যন্ত সময়কে সুপ্তকাল বলে। তাহলে কোন একটা জীবাণু কোষকে আক্রমণ করার পর থেকে লক্ষণ প্রকাশ করার আগ পর্যন্ত, অর্থাৎ কোন একটা জীবাণু তোমার শরীরে আক্রমণ করছে এবং আক্রমণ করে সুপ্ত মানে লুকায়িত, সুপ্ত মানে কি লুকায়িত, সুপ্তকাল কাল মানে সময়, অর্থাৎ একটা জীবাণু যে সময় জুড়ে তোমার শরীরে লুকায়িত অবস্থায় আছে সেই সময়টাকে বলা হয় সুপ্তকাল। যদি বাংলা কথায় বুঝো, সুপ্ত মানে লুকানো, কাল মানে সময়, তার মানে যে সময় জুড়ে তোমার জীবাণুটা তোমার শরীরে কিন্তু ঢুকছে কিন্তু কোনো লক্ষণ প্রকাশ করে তুমি বুঝতে পারতেছো না যে জীবাণুটা তোমার শরীরে আক্রমণ করছে, সেই সময়টাকে বলা হয় সুপ্তকাল। অর্থাৎ কোন একটা জীবাণু তোমার শরীরে ঢুকে একেবারে চুপচাপ করে বসে আছে, কোনো লক্ষণ প্রকাশ করতেছে না, এই যে ঢোকার পর থেকে লক্ষণ প্রকাশ করার মধ্যবর্তী যে সময় সেটাকে বলা হয় সুপ্তকাল, সেটাকে বলা হয় কি সুপ্তকাল। এখন এই যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এটা সুপ্তকাল কত 12 থেকে 20 দিন। তারপর এটা হচ্ছে 11 থেকে 16 দিন, তারপর এটা হচ্ছে 8 থেকে 15 দিন, আর এটা হচ্ছে 18 থেকে 40 দিন। সুপ্তকাল। এখন এখানের মধ্যে সুপ্তকাল ভাই কোনটা ইম্পর্টেন্ট তোমাদের পারলে সবগুলোই মনে রাখবা, কিন্তু যদি বেশি ইম্পর্টেন্ট যদি আমি বলতে চাই সেটা হচ্ছে একটা প্লাজমোডিয়াম ভাইরাস আর একটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। এই দুটো সুপ্তকাল খুবই বেশি ইম্পর্টেন্ট। তাহলে দেখো আমরা ম্যালেরিয়া জীবাণু চারটা জীবাণু মানুষের রোগ সৃষ্টি করে সেই চারটা জীবাণু সম্বন্ধে বিস্তারিত অনেকগুলো তথ্য জানছি। যে পরজীবী নামগুলো, কোন চারটা জীবাণু আমাদের মানুষের শরীরে আক্রমণ করে, একটা হচ্ছে ভাইরাস, ওভালি, ফ্যালসিপারাম, ম্যালেরিয়া। সবার নামে আগে প্লাজমোডিয়াম থাকবে, তাহলে প্লাজমোডিয়াম ভাইরাস, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। এখন এই প্লাজমোডিয়াম ভাইরাসের কারণে আমার শরীরে যে ম্যালেরিয়াটা হয়, এটা সবার কারণে ম্যালেরিয়া হয়, কিন্তু প্লাজমোডিয়াম ভাইরাসের কারণে যে ম্যালেরিয়া হয় সেটাকে বলা হয় বিনাইন টার্সিয়ারি ম্যালেরিয়া। প্লাজমোডিয়াম ওভালি কারণে যে ম্যালেরিয়া হয় সেটাকে বলে মৃদু বা মাইল্ড টার্সিয়ারি ম্যালেরিয়া। প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম এই জীবাণুর কারণে যে রোগটা হয় সেটাকে বলা হয় ম্যালিগন্যান্ট বা সেরেব্রাল ম্যালেরিয়া। আর প্লাজমোডিয়াম ম্যালেরিয়াই এটার কারণে যে ম্যালেরিয়া হয় সেটাকে বলে কোয়ার্টার ম্যালেরিয়া। এখন প্লাজমোডিয়াম ভাইরাসের কারণে যে রোগ হয় সেটা জ্বর কতক্ষণ পর পর আসে? 48 ঘন্টা পর পর। প্লাজমোডিয়াম ওভালিটা 48 ঘন্টা পর পর, ফ্যালসিপারামটা 36 থেকে 48 ঘন্টা, আর প্লাজমোডিয়াম ম্যালেরিয়াটা হচ্ছে 72 ঘন্টা পর পর। আমাদের এখানে মনে রাখার টেস্টি যেগুলোতে ভি আছে, যে ওয়ার্ডগুলো দেখবে এগুলোতে কোনো জায়গায় কিন্তু ভি নাই, যে ওয়ার্ডগুলোতে ভি আছে সেগুলো হচ্ছে 48 ঘন্টা পর পর জ্বর আসে। আর সুপ্তকাল ভাইরাসটা 12 থেকে 20 দিন, ওভালিটা 11 থেকে 16 দিন, ফ্যালসিপারামটা 8 থেকে 15 দিন, আর ম্যালেরিয়াটা হচ্ছে 18 থেকে 40 দিন। এখন তোমাদের মনে হতে পারে ভাই এই নামগুলো তো কঠিন, আমি তোমাদেরকে একটা কথা বলি, যে রোগগুলা, যে সমস্ত রোগ হচ্ছে তীব্রতা অল্প, যে রোগের তীব্রতা অল্প, অর্থাৎ যেগুলো তোমার মৃত্যুর কারণ নাও হতে পারে, ঠিক আছে, তীব্রতা অল্প, সেগুলোকে বলা হয় মৃদু, সেগুলোর নামের সাথে মৃদু বাংলায় বা মাইল্ড বা বিনাইন এই ওয়ার্ডগুলা যুক্ত হয়। তাহলে যেসব রোগের তীব্রতা খুবই অল্প, যেসব রোগের ভয়াবহতা অল্প, সেগুলোর নামের আগে মৃদু বা মাইল্ড বা বিনাইন এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়। আর যে জ্বরগুলা খুবই মারাত্মক, যে রোগের তীব্রতা অনেক বেশি, বা যে রোগগুলা মৃত্যুর কারণ হতে পারে, যে রোগগুলো কি হতে পারে মৃত্যুর কারণ হতে পারে, বা যে রোগগুলা মৃত্যুর কারণ হতে পারে, মৃত্যুর কারণ হতে পারে, যে রোগগুলো মৃত্যুর কারণ হতে পারে সেই রোগগুলোকে বলা হয়, সেই রোগগুলোর নামের আগে ম্যালিগন্যান্ট ওয়ার্ডটা যুক্ত হয়। সেই রোগগুলোর নামের আগে কি যুক্ত হয়? ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্ট শব্দ হচ্ছে মারাত্মক। তাহলে দেখো
আমাদের যেসব রোগের তীব্রতা খুবই অল্প হবে, মানে যেগুলোতে তোমার মৃত্যুর সম্ভাবনা কম বা মৃত্যু হবে না এরকম, সেগুলোকে বলা হয় মৃদু বা মাইল্ড বা বিনাইন। আর যেসব রোগের তীব্রতা অনেক বেশি বা যেসব রোগে মৃত্যুর ঝুঁকি আছে সেই সব রোগগুলোকে বলা হয় ম্যালিগন্যান্ট। এই ম্যালিগন্যান্ট শব্দ অর্থ হচ্ছে মারাত্মক। ম্যালিগন্যান্ট শব্দ অর্থ কি? মারাত্মক। এখন এই যে আমাদের প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম আছে, এটা এখানে লিখবা না, এটা আলাদা করে লিখবা। আমি এখানে লিখে দিচ্ছি যে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম এটা মানুষের মস্তিষ্কে আক্রমণ করে, মানুষের মস্তিষ্ক বা ব্রেইনে আক্রমণ করে, ব্রেইনের সেরেব্রাম অংশ আক্রমণ করে। এটা মস্তিষ্ক বা ব্রেইনের, মস্তিষ্ক বা ব্রেইন সেরেব্রাম অংশে আক্রমণ করে মৃত্যু ঘটাতে পারে। এবং এটা মৃত্যু ঘটাতে পারে। তাহলে এই প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম হচ্ছে মস্তিষ্ক বা ব্রেইনের সেরেব্রাম অংশ আক্রমণ করে মৃত্যু ঘটাতে পারে। মস্তিষ্ক বা ব্রেইনের সেরেব্রাম অংশ আক্রমণ করে মৃত্যু ঘটাতে পারে, সেগুলোকে বলা হয়, যেহেতু এটা মৃত্যু ঘটাতে পারে, আমি বললাম যেসব রোগগুলো মৃত্যুর কারণ হতে তাদের নামে ম্যালিগন্যান্ট থাকে, সো এটাকে বলা হয় ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া বা সেরেব্রাম। কেন? কারণ সেরেব্রাম আক্রমণ করে, যেহেতু এটা মৃত্যুর কারণ হয় বা সেরেব্রাম আক্রমণ করে, সেজন্য এটাকে বলা হয় ম্যালিগন্যান্ট বা সেরেব্রাম ম্যালেরিয়া। এবার দেখো এগুলোর নামের আগে বিনাইন বা মৃদু এই ওয়ার্ডগুলো আছে। কারণ কেন? কারণ প্লাজমোডিয়াম ভাইরাস এবং প্লাজমোডিয়াম ওভালি কারণে যে রোগগুলো হয় সেগুলোর তীব্রতা এই প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের তুলনায় অল্প, সেজন্য যেহেতু এগুলোর তীব্রতা অল্প, সেজন্য এগুলোতে বিনাইন বা মাইল্ড এই ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। এখন মেইন কথা হচ্ছে, এখন এই টার্সিয়ান কেন বলে? দেখো তো একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই রোগগুলো কত ঘন্টা পর পর আসে? 48 ঘন্টা। 48 ঘন্টা মানে কয় দিন? 2 দিন। তাহলে 48 ঘন্টা পর পর, তাহলে 48 ঘন্টা বা এটাকে আমরা লিখতে পারি 2 দিন পর পর। 48 ঘন্টা বা 2 দিন পর পর, তাহলে 48 ঘন্টা বা 2 দিন পর পর মানে কি? 3 দিনের শুরুতে। এটাকে আমরা কি লিখতে পারি? 48 ঘন্টা বা 2 দিন পর পর, যেটাকে আমরা কি বলতে পারি? 48 ঘন্টা বা 2 দিন পর পর জ্বর আসা। তাহলে দেখো, ধরো আজকে তুমি সুস্থ হয়েছো, এরপরে 48 ঘন্টা পর, আজকে থেকে 48 ঘন্টা পর, অর্থাৎ 2 দিন পর, 3 দিনের শুরুতে, 2 দিন পর 48 ঘন্টা পর পর মানে কি 48 ঘন্টা শেষ, তারপর তোমার জ্বর আসবে। তাহলে 48 ঘন্টা শেষ মানে 2 দিন শেষ, 3 দিনের শুরু। তাহলে 48 ঘন্টা পর পর জ্বর আসে মানে এটা দ্বারা কি বোঝায়? 3 দিনের শুরুতে জ্বর আসে। 3 দিনের শুরুতে জ্বর আসে। তাহলে 48 ঘন্টা পর পর মানে 3 দিনের শুরুতে জ্বর আসে। তাহলে বলতো 3 দিনের, এই যে আমরা প্রাইমারি মানে 1 বা 1 ডিগ্রি বুঝি, সেকেন্ডারি মানে 2, সেকেন্ডারি মানে হচ্ছে তোমার 1 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি। আর টারশিয়ারি মানে টারশিয়ারি হচ্ছে 3 ডিগ্রি বা 3। আর কোয়াটারনারি মানে হচ্ছে 4 ডিগ্রি। তাহলে দেখো, প্রাইমারি বলতে আমরা 1, সেকেন্ডারি বলতে 2, টারশিয়ারি বলতে 3, কোয়াটারনারি বলতে 4। তাহলে এটা যেহেতু 3 দিনের শুরুতে জ্বর আসে, 3 দিনের শুরুতে জ্বর আসে, সেজন্য এদের নামের সাথে টারশিয়ান ওয়ার্ডটা, টারশিয়ারি থেকে টারশিয়ান ওয়ার্ডটা যুক্ত হয়েছে। তাহলে দেখো তো এই যে 48 ঘন্টা পর পর মানে 3 দিনের শুরুতে, এজন্য নামে আছে টারশিয়ান। 48 ঘন্টা পর পর মানে 3 দিনের শুরুতে নামে আছে টারশিয়ান। এবার দেখো এটাতে কোয়ার্টার কেন আছে? দেখো 72 ঘন্টা পর পর, তুমি এবার চিন্তা করো 72 ঘন্টা পর পর, 72 ঘন্টা মানে কয় দিন? 3 দিন। 72 ঘন্টা বা 3 দিন পর পর, 3 দিন পর পর। তাহলে 72 ঘন্টা বা 3 দিন পর পর যদি জ্বর আসে, 72 ঘন্টা পর 3 দিন পর পর জ্বর, তাহলে 3 দিন পর পর জ্বর আসে মানে কি কয় দিনের শুরুতে আসে? 4 দিনের শুরুতে আসে। তাহলে 3 দিন পর পর জ্বর আসে মানে 4 দিনের শুরুতে, 4 দিনের শুরুতে, 4 দিনের শুরুতে তোমার কি আসে? জ্বর আসে। 4 দিনের শুরুতে জ্বর আসে। 4 দিনের শুরুতে যেহেতু জ্বর আসে, 4 বলতে কি বোঝায়? কোয়াটারনারি, সেখান থেকে এই কোয়াটারনারি শব্দ থেকে কোয়াটার ম্যালেরিয়া আসে।
তার মানে এখন আশা করি আমরা যদি জ্বরের প্রকৃতিগুলো জানি, আমার অপর নামগুলো মনে রাখা একদম সহজ হয়ে যাবে। যেমন 48 ঘন্টা পর পর 48 ঘন্টা পর পর, যেহেতু তার মানে 3 দিনের শুরু থেকে টার্সিয়ান থাকবে। যেহেতু এই 48 ঘন্টাগুলো হচ্ছে তোমার ভি যুক্ত গুলো হচ্ছে মৃদু, সেজন্য এগুলো আগে বিনাইন এবং মৃদু অর্থ থাকবে। ফ্যালসিফারাম এটা আমরা সেরেব্রাম আক্রমণ করে মৃত্যু ঘটে, সেজন্য এটা হচ্ছে মারাত্মক। আমি কিছুক্ষণ আগেও লিখে দিয়েছি যে ফ্যালসিফারাম হচ্ছে মারাত্মক, এটা যদি মৃত্যু ঘটে সেজন্য এটাকে বলা হয় ম্যালিগন্যান্ট বা সেরেব্রাল ম্যালেরিয়া। আর এটা যেহেতু 72 ঘন্টা পর পর জ্বর আসে, তার মানে 4 দিনের শুরুতে আসে, সেজন্য এটাকে বলা হয় কোয়ার্টার ম্যালেরিয়া। আশা করি এই নামগুলো তোমাদের ক্লিয়ার আছে। সো এবার এর পরের টপিক হচ্ছে আমাদের প্লাজমোডিয়াম পরজীবী। আশা করি এগুলো বুঝছো, আমরা মুছে দিচ্ছি। এগুলো প্রত্যেকটা এমসিকিউ, প্রত্যেকটা কিন্তু এমসিকিউ। এর নিচে যেগুলো লিখছি ম্যালিগন্যান্ট, এই ম্যালিগন্যান্ট এগুলো হচ্ছে বেসিক হিসেবে রাখবে, এগুলো এমসিকিউ তে আসবে না, বাট এই চারটা এমসিকিউ তে আসবে। এবার হচ্ছে প্লাজমোডিয়াম পরজীবী। এই প্লাজমোডিয়াম পরজীবী প্লাজমোডিয়াম যে পরজীবী আছে, এই প্লাজমোডিয়াম পরজীবীর পোষক আমরা কয়টা জানছি? দুইটা। প্লাজমোডিয়াম পরজীবীর পোষক কয়টা জানছি? দুইটা, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে তোমার অ্যানোফিলিস মশকি। সো মানুষ হচ্ছে তোমার মেরুদণ্ডী প্রাণী, তো মানুষের জায়গায় তোমাকে মেরুদণ্ডী প্রাণীও বলতে পারে অনেক সময় পরীক্ষায়। তাহলে মানুষ যেহেতু মেরুদণ্ডী, আমাদের মেরুদণ্ড আছে, তার মানে মানুষ মেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী প্রাণী কাদেরকে বলা হয়? যাদের ক্ষেত্রে কি নটকট মেরুদণ্ডে পরিণত হলো। তোমরা সেকেন্ড পেপারে প্রথম অধ্যায়ে প্রাণী শ্রেণীবিন্যাস অধ্যায়ে জানবা, তো যাই হোক আমরা ওখানে না যাই। যেহেতু মানুষের মেরুদণ্ড আছে এতটুকু জানো, এটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। আর অ্যানোফিলিস মশকি, ঠিক আছে? তাহলে মানুষ বা মেরুদণ্ডী প্রাণী কোথায় কোথায় এটা আক্রমণ করে? এটা হচ্ছে তোমার যকৃৎ কোষ এবং লোহিত রক্তকণিকা আক্রমণ করে। আমরা কিছুক্ষণ আগে লিখে দিয়েছি, এটা হচ্ছে যকৃৎ কোষ ও লোহিত রক্তকণিকা আক্রমণ করে। লোহিত রক্তকণিকায় আক্রমণ করে। লোহিত রক্তকণিকায় আক্রমণ করে। তাহলে এই মানুষ বা মেরুদণ্ডী প্রাণী যকৃৎ কোষ বা লোহিত রক্তকণিকায় তোমার প্লাজমোডিয়াম পরজীবী আক্রমণ করে। প্লাজমোডিয়াম পরজীবী মানুষের লোহিত যকৃৎ কোষ বা লোহিত রক্তকণিকায় আক্রমণ করে। আর অ্যানোফিলিস মশকি কোথায় আক্রমণ করে? অ্যানোফিলিস মশকি হচ্ছে তোমার পৌষ্টিক নালী ও লালাগ্রন্থিতে। পৌষ্টিক নালী ও লালাগ্রন্থিতে। পৌষ্টিক নালী মানে কি? যেটা দিয়ে তাদের খাবার গ্রহণ করে এবং সেই খাবারগুলো হজম হয়ে মল হিসেবে বের হয়ে যায়, সেগুলোকে বলা হয় কি? পৌষ্টিক নালী। অর্থাৎ খাদ্য হজম প্রক্রিয়ায় যে নালী বা যে তন্ত্র সাহায্য করে তাদের বলা হয় পৌষ্টিক নালী। এবং পৌষ্টিক নালী ও লালাগ্রন্থি বাস করে, ঠিক আছে? তার মানে এই প্লাজমোডিয়াম পরজীবী মানুষ বা মেরুদণ্ডী যকৃৎ কোষ এবং লোহিত রক্তকণিকাতে আক্রমণ করে বা বাস করে, একই কথা। আর অ্যানোফিলিস মশকি লালাগ্রন্থি এবং পৌষ্টিক নালীতে কি করে? বাস করে। আচ্ছা, তাহলে এই প্লাজমোডিয়াম পরজীবী এই জিনিসটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে কোথায় কোথায় আক্রমণ করে। আশা করি এই জিনিসটা আসলে আলাদা করে মনে রাখার কোনো দরকার নেই। আমরা যখন বিভিন্ন চক্রগুলো পড়বো তখন অটোমেটিক এগুলো তোমরা জেনে যাবে। সো আমি জাস্ট লিখে রাখছি। এরপর আসো, ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্রের কিছু ধাপ আছে। ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্র, অর্থাৎ ম্যালেরিয়া পরজীবী কিভাবে তার জীবনটা অতিবাহিত করে। আমি যে বললাম ম্যালেরিয়া পরজীবীর দুইটা পোষক, একটা হচ্ছে মানুষ, একটা হচ্ছে মশকি। তো এই কিভাবে মানুষের মধ্যে যায়, সেটা মানুষ থেকে কিভাবে পুষ্টি গ্রহণ করে, আবার সেখান থেকে কিভাবে মশার মধ্যে যায়, মশার মধ্যে সে কিভাবে যৌনজনন করে, এই পুরো ঘটনাটা তার জীবনে, এই সমস্ত ঘটনা যারা মানুষের মধ্যে কি করে এবং অ্যানোফিলিস মশকির মধ্যে কি করে, এই পুরা ব্যাপারগুলোকে বলা হয় জীবন চক্র। সো মশকি কিভাবে তার জীবন অতিবাহিত করে সেটাই হচ্ছে মশকির জীবন চক্র। সো মশকির জীবন চক্রের কিছু ধাপ আছে। আমরা মশকি বলছি, ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্রের কিছু ধাপ আছে, সেগুলো আমরা এখন আস্তে আস্তে জানবো। তাহলে ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্রের ধাপসমূহ। জীবন চক্রের ধাপসমূহ।
তাহলে ম্যালেরিয়া পরজীবী তার জীবন কিভাবে অতিবাহিত করে সেটাই আমরা এই ধাপগুলোর মাধ্যমে জানবো। তাহলে বলো তো ম্যালেরিয়ার জীবন চক্র কয় জায়গায় সংঘটিত হবে, কয়টা পোষকে সংঘটিত হবে? যেহেতু ম্যালেরিয়া দুইটা পোষকে বসবাস করে, একটা হচ্ছে অ্যানোফিলিস মশা, একটা মানুষ, তাহলে ম্যালেরিয়ার জীবন চক্র দুইটা পোষকে দুই রকম হয়। একটা হচ্ছে ম্যালেরিয়ার জীবন চক্র কোথায় ঘটে, একটা হচ্ছে মানুষে, একটা হচ্ছে মানুষে, আর একটা হচ্ছে মশকের দেহে, অর্থাৎ অ্যানোফিলিস মশকের দেহে। অ্যানোফিলিস অ্যানোফিলিস মশকের অ্যানোফিলিস মশকের দেহে। তাহলে ম্যালেরিয়া পরজীবী ধাপসমূহ, ম্যালেরিয়া পরজীবী যেহেতু পোষক দুইটা, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে মশকই, সেজন্য ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্র দুইটা জায়গায় দুইভাবে সংঘটিত, একটা হচ্ছে মানুষে আর একটা হচ্ছে অ্যানোফিলিস মশকে। এখন মানুষে, বলো মানুষে ম্যালেরিয়া পরজীবী কি ঘটায়? অযৌন জনন ঘটায়। ম্যালেরিয়া পরজীবী কি ঘটায়? অযৌন জনন, বা এটাকে আমরা সাইজোগনি বলি। তাহলে মানুষের দেহে যে অযৌন জনন ঘটায় সেটাকে আমরা কি বলবো? সাইজোগনি বলবো। তাহলে মানুষের দেহে যে অযৌন জনন ঘটায় সেটাকে আমরা কি বলবো? সাইজোগনি। আর অ্যানোফিলিস মশকের দেহে এটা কি ঘটায় বলো তো? এটা অ্যানোফিলিস মশকের দেহে যৌন জনন ঘটায়। যেহেতু অ্যানোফিলিস মশকের দেহে যৌন জনন ঘটে, সেজন্য অ্যানোফিলিস মশককে বলা হয় মুখ্য পোষক বা নির্দিষ্ট পোষক। আর যেহেতু মানুষের শরীরে অযৌন জনন ঘটে, সেজন্য এটাকে বলা হয় মাধ্যমিক পোষক। এখন এই অযৌন জনন আমরা জানি যে মানুষের বা মেরুদণ্ডী প্রাণীর কয়টা জায়গায় এই ম্যালেরিয়া পরজীবী আক্রমণ করে? দুইটা জায়গায়, একটা হচ্ছে যকৃৎ আর একটা হচ্ছে কি লোহিত রক্তকণিকা। এখন তার মানে এই অযৌন জনন মানুষের যকৃতে কিছু ঘটবে আর কিছু ঘটবে আরবিসি তে বা লোহিত রক্ত কণিকাতে, আরবিসি। তাহলে যকৃৎ আর একটা হচ্ছে আরবিসি। তাহলে আবার আমরা বলতেছি যে এখন আমরা বলতেছি ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্র। ম্যালেরিয়া পরজীবী কিভাবে তার জীবন অতিবাহিত করে? তাহলে ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্র দুইটা পোষকে সংঘটিত, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে অ্যানোফিলিস মশক। অ্যানোফিলিস মশকের দেহে ম্যালেরিয়া পরজীবী যৌন জনন ঘটায়, আর মানুষের দেহে ম্যালেরিয়া পরজীবী অযৌন জনন ঘটায়। এই অযৌন জননকে বলা হয় সাইজোগনি। এখন মানুষের কয় জায়গায় আক্রমণ করে? দুইটা জায়গায়, একটা হচ্ছে যকৃৎ আর একটা হচ্ছে আরবিসি। এখন যকৃৎ, হেপাটো বা হেপাটিক শব্দের অর্থ হেপাটো, হেপাটো এই শব্দগুলো, হেপাটো হেপাটিক এই শব্দগুলো দ্বারা যকৃৎ বোঝায়, যকৃৎ। আর এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট হচ্ছে তোমার আরবিসি টা অপর নাম। এই এরিথ্রোসাইট বলতে কাকে বোঝায়? আরবিসি। তাহলে এরিথ্রোসাইট হচ্ছে আরবিসি অপর নাম। তাহলে হেপাটো বলতে যকৃৎকে বোঝায় আর এরিথ্রোসাইট বলতে কাকে বোঝায়? তোমার আরবিসি বোঝায়। তাহলে যকৃতের যে সাইজোগনি হয় সেটাকে বলা হয় হেপাটিক সাইজোগনি। সেটাকে বলা হয় কি? হেপাটিক সাইজোগনি। সেটাকে বলা হয় হেপাটিক সাইজোগনি। তাহলে সাইজোগনি কি? সাইজোগনি হচ্ছে মানুষের যে অযৌন জনন ঘটে তাকে, তার অপর নাম হচ্ছে সাইজোগনি। তাহলে এই সাইজোগনির যে অংশটা যকৃতে ঘটে সেটাকে বলা হেপাটিক সাইজোগনি, আর যেটা তোমার কোথায় ঘটবে? আরবিসি ঘটবে সেটাকে বলা এরিথ্রোসাইটিক সাইজোগনি। এরিথ্রোসাইটিক সাইজোগনি। এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে এই অযৌন জনন বা সাইজোগনি যেটা যকৃতে ঘটে সেটাকে বলবো হেপাটিক সাইজোগনি, আর যেটা আরবিসি তে ঘটে সেটাকে বলবো আমরা এরিথ্রোসাইটিক সাইজোগনি। এখন এই হেপাটিক সাইজোগনি আবার দুই ভাগে বিভক্ত। এই পুরো হেপাটিক সাইজোগনি আবার দুইটা ধাপে হয়, একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি আর একটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি আর একটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। ঠিক আছে? এরপর এই যে যৌন জনন, এই যে যৌন জনন ঘটে এটারও আবার কয়েকটা ধাপ আছে, এটারও আবার কয়েকটা কি আছে? ধাপ আছে। এখন এই যৌন জনন দুইটা জায়গায় ঘটে, একটা হচ্ছে ক্রপের ভিতর আর একটা হচ্ছে ক্রপের বহির্প্রাচীর। একটা হচ্ছে ক্রপের ভিতর
আর একটা হচ্ছে ক্রপের বহির্প্রাচীর। এই অ্যানোফিলিস মশকি বা তোমার ঘাসফড়িং এগুলো হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এগুলো হচ্ছে কোন পর্বের প্রাণী? আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তোমরা এগুলা প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসে জানবা। এই পতঙ্গগুলো হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এখন এই আর্থ্রোপোডা পর্বের তোমার যে পৌষ্টিক তন্ত্র আছে, অর্থাৎ যে তন্ত্র তার খাদ্য হজমে, খাদ্য গ্রহণ এবং মল ত্যাগ, খাদ্য হজমে সাহায্য করে, সেটাকে আমরা কি বলবো? পৌষ্টিক তন্ত্র। এই পৌষ্টিক তন্ত্রের একটা অংশ হচ্ছে, পৌষ্টিক তন্ত্রে অন্ননালী আছে না, অন্ননালী, যেটা দিয়ে খাবার হচ্ছে ভিতরে যায়। এই অন্ননালীর স্ফীত অংশ, স্ফীত মানে ফোলা বা মোটা অংশ। তাহলে আর্থ্রোপোডা পর্বের পৌষ্টিক তন্ত্রের অন্ননালীর স্ফীত অংশকে বলা হয় ক্রফ। কি বলা হয়? ক্রফ। তাহলে ক্রফ জিনিসটা কি? ক্রফ জিনিসটা হচ্ছে আর্থ্রোপোডা যে পর্ব আছে বা পতঙ্গের যে পর্ব আছে, যেগুলো পতঙ্গ, মশা, তারপর হচ্ছে তোমার ঘাসফড়িং, তেলাপোকা, এদের পৌষ্টিক তন্ত্রের যে অন্ননালী আছে, ধরো এটা একটা অন্ননালী, এই অন্ননালীটা একটা জায়গায় গিয়ে এরকম একটু মোটা হয়ে যায়, এই মোটা অংশটাকে বলা হয় ক্রফ। এই মোটা অংশটাকে বলা হয় কি? ক্রফ। এটা যদি অন্ননালী হয়, তাহলে এই অন্ননালীর স্ফীত অংশকে বলবো আমরা কি? ক্রফ। এই অন্ননালীর স্ফীত অংশকে আমরা কি বলবো? ক্রফ। সো যতগুলো পতঙ্গ আছে তাদের অন্ননালীর স্ফীত অংশকে বলা হয় ক্রফ। যেহেতু মশকি একটা পতঙ্গ, এই মশকির অন্ননালীর স্ফীত অংশ যেটাকে বলা হয় ক্রফ। এই ক্রফের ভিতরে কিছু যৌনজননের একটা অংশ ভিতরে ঘটে আর একটা অংশ বাইরে ঘটে। তো যেটা বাইরে ঘটে সেটাকে বলা হয় ক্রফের বহির্প্রাচীরে, আর যেটা হচ্ছে ক্রফের ভিতরে ঘটে সেগুলো বলা হয় ক্রফের ভিতর। এখন ক্রফের ভিতর তোমার এখানে যে যৌনজনের যে অংশটা ঘটে সেটাকে বলা হয় গ্যামিটোগনি। সেটাকে বলা হয় কি? গ্যামিটোগনি। তাহলে যৌনজনের যে অংশটা ক্রফের ভিতর ঘটে সেটাকে বলা হয় গ্যামিটোগনি, আর যেটা ক্রফের বহির্প্রাচীরে ঘটে সেটাকে বলা হয় স্পোরোগনি। তাহলে হচ্ছে ম্যালেরিয়া পরজীবী যে জীবন চক্রের ধাপ সমূহ আছে, দুইটা পোষকের দুইভাবে তাদের জীবন চক্র হয়। একটা মানুষে অযৌনজনন ঘটে আর অ্যানোফিলিস মশকিতে যৌনজনন ঘটে। এই অযৌনজনন দুইটা জায়গায় ঘটে, একটা হচ্ছে যকৃৎ এবং আরেকটা হচ্ছে আরবিসি। আরবিসিতে যৌনজনের যে অংশটা ঘটে সেটা বলা হয় এক্টোসাইটিক সাইজোগনি, আর যকৃৎ যেটা ঘটে সেটা হচ্ছে হেপাটিক সাইজোগনি। হেপাটিক সাইজোগনি আবার দুইটা ধাপে বিভক্ত, একটা হচ্ছে পিএটোসাইটিক সাইজোগনি, তারপর হচ্ছে এক্সোসাইটিক সাইজোগনি। এরপর অ্যানোফিলিস মশকিতে এই ম্যালেরিয়া পরজীবী যৌনজনন ঘটে। যৌনজনন যেটা ক্রফের ভিতর ঘটে সেটাকে বলবো গ্যামিটোগনি, যেটা ক্রফের বহির্প্রাচীরে ঘটে সেটাকে বলবো স্পোরোগনি। এবার আমাদের পরীক্ষায় সৃজনশীলের জন্য অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে প্রত্যেকটা জিনিস, হেপাটিক সাইজোগনি, অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি, আর এই যৌনজননটা পুরোটা অর্থাৎ গ্যামিটোগনি এবং স্পোরোগনি দুটো মিলায়, এগুলো সবগুলো সিকিউতে আসে। তাহলে সিকিউর জন্য হেপাটিক সাইজোগনি বলো, অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি বলো এবং যৌনজনন, এই যে গ্যামিটোগনি, স্পোরোগনি, এগুলো প্রত্যেকটা সিকিউর জন্য খুব 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 বেশি ইম্পর্টেন্ট। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি আমরা সিকিউর জন্য বলি সেটা হচ্ছে অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। সেটা হচ্ছে কোনটা? অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। এগুলো প্রত্যেকটা হচ্ছে সিকিউ টপিক। এটাও সিকিউ, এটাও সিকিউ, এগুলো সিকিউ। কিন্তু সিকিউর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি, সেকেন্ড ইম্পর্টেন্ট যদি বলি যৌনজনন, দেন হচ্ছে হেপাটিক সাইজোগনি। কিন্তু বেশি কম ইম্পর্টেন্ট যাই হোক না কেন আমাদের সবগুলো করতে হবে, কারণ পরীক্ষার মোটা আসলে জানি না। তাহলে একটা হচ্ছে যকৃৎ, হেপাটিক সাইজোগনি, আর অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি, ক্রফের ভিতর গ্যামিটোগনি, আর ক্রফের বহির্প্রাচীর হচ্ছে স্পোরোগনি। হেপাটিক সাইজোগনি দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রি-অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি আর একটা হচ্ছে এক্সো-অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। আশা করি এগুলো সবাই ক্লিয়ার। আমরা এখন প্রথমে শুরু করব হচ্ছে মানুষ দিয়ে। প্রথমে শুরু করব বলতে দিয়ে মানুষের মধ্যে প্রথমে ঘটবে যকৃতে, দেন ঘটবে আরবিসি। তাহলে আমরা এখান থেকে যাব, যকৃৎ থেকে আরবিসি যাব, আরবিসি থেকে আস্তে আস্তে মশকের দিকে যাব। এখন যকৃতের মধ্যে হেপাটিক সাইজোগনি যেটা ঘটে সেটা দুটো ধাপ, একটা হচ্ছে প্রি-অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি, একটা হচ্ছে এক্সো-অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি। সো আমরা এই চক্রগুলো পড়ব বাম থেকে ডান দিকে। আগে পড়ব প্রি-অ্যারিথ্রোসাইটিক, দেন এক্সো-অ্যারিথ্রোসাইটিক, দেন অ্যারিথ্রোসাইটিক, এরপর আস্তে আস্তে গ্যামিটোগনি এবং আস্তে আস্তে কি স্পোরোগনি। দেন প্রত্যেকটাকে মিলিয়ে ফেললে দেখবা একটা চক্রের মতো সুন্দর করে এই জীবন চক্রটা সম্পন্ন হয়। সো আস্তে আস্তে আমরা হেপাটিক সাইজোগনিতে আস্তে আস্তে প্রবেশ করি।
এখন আমরা করব হেপাটিক সাইটোগনি। হেপাটিক সাইটোগনি। এখন আমাদের এই হেপাটিক সাইটোগনি পড়ার আগে একটা তথ্য জানতে হবে, সেটা হচ্ছে মশকে আছে না অ্যানোফিলিস মশকে, এই মশকের অ্যানোফিলিস মশকটা আমরা এদিকে না লিখে দিকে লিখি। এই যে অ্যানোফিলিস মশকি আছে, এটা যদি আমরা যখন মশকি করব তখন আবার করব। এই অ্যানোফিলিস মশকির কোন মশকি? অ্যানোফিলিস। এই অ্যানোফিলিস মশকির এর লালা গ্রন্থিতে প্লাজমোডিয়ামের যে দশা থাকে সেটা হচ্ছে স্পোরোজয়। সেটা হচ্ছে কি? স্পোরোজয়। তাহলে তোমার যে অ্যানোফিলিস মশকে আছে, এই অ্যানোফিলিস মশকের লালা গ্রন্থিতে তোমার প্লাজমোডিয়াম এই প্যারাসাইটের একটা দশা থাকে যেটাকে বলা হয় স্পোরোজয়। যখন মশা, ধরো এটা একটা মানুষ, যখন একটা মশা একটা মানুষকে কামড় দিবে, এটা কাকতাড় হয়ে গেছে যদি দেখো, ধরে নে এটা একটা মানুষ, তাহলে একটা মানুষকে যখন একটা মশকি কামড় দিবে, তখন এর লালা গ্রন্থিতে যে স্পোরোজয় থাকে সেটাই মানুষের প্রথম কি করে? প্রবেশ করে। তাহলে একটা মশকি যখন মানুষকে কামড় দিবে তখন মশকের লালা গ্রন্থি থেকে স্পোরোজয় কোথায় প্রবেশ করে? মানুষের শরীরে প্রবেশ করে। তাহলে মানুষে তাহলে স্পোরোজয় হচ্ছে মানুষে আক্রমণকারী প্রথম দশা। মানুষে আক্রমণকারী প্লাজমোডিয়ামের প্রথম দশা। প্লাজমোডিয়াম পরজীবী প্রথম দশা। প্লাজমোডিয়াম পরজীবী প্রথম দশা। তাহলে এই প্লাজমোডিয়াম পরজীবী বা এই প্লাজমোডিয়াম যে জীবাণুটা আছে সেটা কোন দশাটা সর্বপ্রথম মানুষে প্রবেশ করে? সেটার নাম হচ্ছে স্পোরোজয়। এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। এবং এই স্পোরোজয় কোথায় থাকে? এই স্পোরোজয় থাকে মশকের লালা গ্রন্থিতে। মশকের কোথায়? লালা গ্রন্থি। আমরা যখন মশকি করব তখন দেখবে স্পোরোজয় কিভাবে আসে। স্যার এখন আপাতত এতটুকু মনে রাখো যে মশকি, যে অ্যানোফিলিস মশকি আছে তার লালা গ্রন্থি স্পোরোজয় নামক একটা দশা থাকে। এই মশকি যখন মানুষের শরীরে কামড় দেয়, এই স্পোরোজয়ের দশাটাই মানুষের শরীরে প্রথম কি করে? আক্রমণ করে। তাহলে মানুষ আক্রমণকারী প্লাজমোডিয়াম পরজীবীর প্রথম দশার নাম হচ্ছে স্পোরোজয়। আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। এবার এই স্পোরোজয় থেকে আশা করি আমাদের হেপাটিক সাইটোগনিটা শুরু হবে। হেপাটিক সাইটোগনি, হেপাটো শব্দ তো কি? যকৃৎ। তাহলে এই সাইটোগনি কোথায় ঘটবে? অবশ্যই যকৃতে ঘটবে। মানুষে, এখন আমরা কোথায় করতেছি? মানুষে। কিন্তু সাইটোগনি কোথায় ঘটে? মানুষে। সাইটোগনি মানে অজনজনন। তাহলে এই অজনজনন কোথায় ঘটবে? মানুষে ঘটবে। তাহলে মানুষের কয়টা জায়গায় প্লাজমোডিয়াম পরজীবী বসবাস করে বা আক্রমণ করে? দুইটা জায়গায়, একটা হচ্ছে যকৃৎ আর একটা হচ্ছে আরবিসি। তাহলে এখন যেহেতু আমরা হেপাটিক সাইটোগনি করতেছি, তাহলে আমরা এখন যকৃতে কিভাবে আক্রমণ করে সেটা দেখব। ধরো এটা একটা যকৃৎ কোষ, এটা একটা যকৃৎ কোষ বা যেটা বলা হয় হেপাটোসাইট। এটা হচ্ছে যকৃৎ কোষের নিউক্লিয়াস। সো সর্বপ্রথম একটা স্পোরোজয় মানুষের শরীরে প্রবেশ করবে। দেন একটা স্পোরোজয়, তাহলে সর্বপ্রথম একটা স্পোরোজয় মানুষের শরীরে প্রবেশ করবে। স্পোরোজয় মানুষের শরীরে কি করবে? প্রবেশ করবে। এই স্পোরোজয় মানুষের শরীরে প্রবেশ করার পর এই স্পোরোজয়টা সোজা আক্রমণ করবে যকৃৎ কোষে। সোজা আক্রমণ করবে কোথায়? যকৃৎ কোষে। সোজা আক্রমণ করবে যকৃৎ কোষে। এবং কিসের টানে? কেমোট্যাক্সিসের টানে। কিসের টানে? কেমোট্যাক্সিসের টানে। কেমোট্যাক্সিস জিনিসটা কি? ট্যাক্সিস মানে হচ্ছে দিকমুখী চলন। কোন দিকে চলনকে বলা হয় ট্যাক্সিস। কোন একটা নির্দিষ্ট দিকমুখী চলনকে বলা হয় ট্যাক্সিস। ট্যাক্সিস হচ্ছে, এগুলো আমরা প্রাণীর আচরণ অধ্যায়ে পড়ব, সেকেন্ড পেপারের লাস্ট অধ্যায় ট্যাক্সিস। এই ট্যাক্সিস শব্দ হচ্ছে দিকমুখী চলন।
কোন একটা দিকে হয়ে দক্ষিণ দিকে আমরা চলতেছি বা উত্তর দিকে চলতেছি, এটা বলে দিকমুখী চলন। কোন একটা দিকে কোন একটা নির্দিষ্ট দিক বরাবর চলনকে বলা হয় দিকমুখী চলন বা বিজ্ঞানের ভাষায় যেটা বলে ট্যাক্সিস। আর যদি কোন একটা রাসায়নিক পদার্থের প্রভাবে দিকমুখী চলন ঘটে সেটাকে বলা হয় কেমোট্যাক্সিস। তাহলে কেমোট্যাক্সিস মানে কি? রাসায়নিক পদার্থের প্রভাবে, কেমোট্যাক্সিস মানে হচ্ছে রাসায়নিক উপাদানের কারণে বা রাসায়নিক পদার্থের প্রভাবে, রাসায়নিক পদার্থের প্রভাবে দিকমুখী চলনকে বলবো আমরা, রাসায়নিক পদার্থের প্রভাবে দিকমুখী চলনকে আমরা বলবো কেমোট্যাক্সিস। তাহলে রাসায়নিক পদার্থের প্রভাবে, কেমো মানে কেমিক্যাল, কেমিক্যাল থেকে কেমো, তাহলে কেমিক্যাল মানে রাসায়নিক পদার্থ, তাহলে রাসায়নিক পদার্থের প্রভাবে দিকমুখী চলনকে আমরা বলবো কেমোট্যাক্সিস। রাসায়নিক পদার্থের প্রভাবে দিকমুখী চলনকে আমরা কি বলবো? কেমোট্যাক্সিস। তাহলে স্পোরোজয় যখন আমার শরীরে প্রথম প্রবেশ করবে তখন এই যকৃৎ কোষের রাসায়নিক উপাদানের প্রভাবে কেমোট্যাক্সিসের কারণে এই স্পোরোজয়টা প্রথমে এসে আক্রমণ করবে যকৃৎ কোষে। কোথায় আক্রমণ করবে? যকৃৎ কোষে। এই যে স্পোরোজয় আক্রমণ করলো যকৃৎ কোষে, এবং এই স্পোরোজয়টা হয় মাকু আকৃতির। স্পোরোজয়টা কোন আকৃতির হয়? মাকু আকৃতির। মাকু বলতে দুইটা প্রান্ত চিকন আর মাঝের প্রান্তটা মোটা, মাঝে মোটা, দুই প্রান্তে চিকন, এরকম আকৃতি বলা মাকু আকৃতি। তাহলে এরকম মাকু আকৃতির একটা স্পোরোজয় প্রথমে এসে আক্রমণ করবে যকৃৎ কোষে। তাহলে এটা একটা হচ্ছে যকৃৎ কোষ, এটা একটা হচ্ছে যকৃৎ কোষ। এই যকৃৎ কোষে এসে আক্রমণ করবে হচ্ছে স্পোরোজয়। কে আক্রমণ করবে? স্পোরোজয়। তাহলে যকৃৎ কোষ আক্রমণ করবে স্পোরোজয়, যকৃৎ কোষ আক্রমণ করবে স্পোরোজয়। আর এটা হচ্ছে যকৃৎ কোষের নিউক্লিয়াস, যকৃৎ কোষের নিউক্লিয়াস। তাহলে কেমোট্যাক্সিসের টানে একটা স্পোরোজয়েড এসে যকৃৎ কোষ আক্রমণ করবে, এটা যকৃৎ কোষের নিউক্লিয়াস, যকৃৎ কোষ স্পোরোজয়েড আক্রমণ করছে। এরপর এই স্পোরোজয়েড যকৃৎ কোষের মধ্যে প্রবেশ করবে এবং যকৃৎ কোষের খাদ্য গ্রহণ করে আকারে বড় এবং গোলাকার হয়ে যাবে, আকারে বড় এবং কি হয়ে যাবে? গোলাকার হয়ে যাবে। তাহলে এই স্পোরোজয়েড যখন যকৃৎ কোষ আক্রমণ করবে এই যকৃৎ কোষ থেকে বিভিন্ন খাদ্য এবং পুষ্টি উপাদান গ্রহণ করে এই আকৃতিতে একটু বড় এবং গোলাকার আকৃতি ধারণ করবে। এবং এই যেহেতু যকৃৎ কোষ থেকে খাবার গ্রহণ করতে আস্তে আস্তে যকৃৎ কোষের নিউক্লিয়াসটা ধ্বংস হতে থাকবে, যকৃৎ কোষের নিউক্লিয়াসটা কি হতে থাকবে? ধ্বংস হতে থাকবে। এই যে যকৃৎ কোষের নিউক্লিয়াসটা ধ্বংস হয়ে যাচ্ছে এবং এই স্পোরোজয় যকৃৎ কোষ থেকে খাদ্য গ্রহণ করে ফুলের পেঁপে একটু গোলাকার হয়ে যাচ্ছে। যখন এই স্পোরোজয় যকৃৎ কোষ থেকে খাবার গ্রহণ করে মাকু আকৃতি থেকে গোলাকার আকৃতি হয়ে যাবে, তখন এই গোলাকার আকৃতিকে বলা হয় ক্রিপ্টোজয়। এই গোলাকার আকৃতিকে বলা হয় কি? ক্রিপ্টোজয়। এই গোলাকার আকৃতিকে বলা হয় ক্রিপ্টোজয়। তাহলে প্রথমে আমাদের শরীরে কেমোট্যাক্সিসের কারণে স্পোরোজয়েড আক্রমণ করলো, স্পোরোজয়েড যকৃৎ কোষের থেকে খাবার গ্রহণ করে ফুলের পেঁপে গোলাকার আকৃতি ধারণ করে, সেটাকে বলবো ক্রিপ্টোজয়েড। এরপর এই ক্রিপ্টোজয়েড কি করবে? এই ক্রিপ্টোজয়েডের যে নিউক্লিয়াসটা আছে এই নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হতে থাকবে, এই নিউক্লিয়াসটা বারবার কি হতে থাকবে? বিভাজিত হতে থাকবে। এই যে এটা হচ্ছে ক্রিপ্টোজয়েডের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হতে থাকবে, কিন্তু এটা আস্তে আস্তে বড় হচ্ছে। দেখো ক্রিপ্টোজয়েডটা খাবার গ্রহণ করে করে মাকু ছিল, গোলাকার হয়েছে, আস্তে আস্তে বড় হচ্ছে এবং এই ক্রিপ্টোজয়েডের যে নিউক্লিয়াসটা আছে এই নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হতে থাকবে, বারবার বিভাজিত হয়ে একটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা, এখানে একটা নিউক্লিয়াস থেকে দুইটা, দুইটা থেকে চারটা এভাবে বিভাজিত হয়ে এখানে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা অবস্থা তৈরি করে ফেলবে। তাহলে এখানে বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা আমরা কোষ বিভাজনে পড়ছি। বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা কখন ঘটে? আমাদের একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস, আর একটা হচ্ছে সাইটোপ্লাজম বিভাজন বা সাইটোকাইনেসিস। যদি সাইটোপ্লাজম বিভাজন না ঘটে এবং শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজন ঘটে তখন যে অবস্থা সৃষ্টি হয় সেটাকে বলা হয় বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা। এখানে দেখো সাইটোপ্লাজমের কোনো বিভাজন ঘটে না, শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজন ঘটছে। যেহেতু এই ক্রিপ্টোজয়েডের নিউক্লিয়াসগুলো বারবার বিভাজনের মাধ্যমে সাইটোকাইনেসিস ছাড়া, সাইটোপ্লাজম বিভাজন ছাড়া শুধুমাত্র নিউক্লিয়াসের বারবার বিভাজনের কারণে একটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা তৈরি করে ফেলে, যেটাকে আমরা বলবো সাইজন। এটাকে আমরা কি বলবো? সাইজন। তাহলে সাইজন কি জিনিস? সাইজন হচ্ছে ম্যালেরিয়া পরজীবী বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা, বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা, বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা। তাহলে ম্যালেরিয়া পরজীবী যে হেপাটিক সাইজন, এখানে যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা সৃষ্টি হয় সেটাকে আমরা বলবো সাইজন, বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা। যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো সাইজন, সেটাকে আমরা বলবো কি? সাইজন। এখানে আস্তে আস্তে যকৃতের নিউক্লিয়াসটা আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকবে এবং ধ্বংস হতে থাকবে। এই যকৃতের নিউক্লিয়াসটা আস্তে আস্তে বিলুপ্ত এবং ধ্বংস হতে আছে। দেন এবার এই যে এখানে একবার নিউক্লিয়াস হয়ে গেছে, এরপর কি হবে?
এরপর হচ্ছে যকৃৎ কোষে এই যে সাইটোপ্লাজমের যতগুলো নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসগুলোর চারপাশে সাইটোপ্লাজম এবং কোষঝিল্লি জমা হয়ে প্রত্যেকটা নিউক্লিয়াস এক একটা কোষ হিসেবে কি করবে আত্মপ্রকাশ করবে। দেখো এই যে যকৃৎ কোষ, এই যকৃৎ কোষের মধ্যে যকৃৎ কোষের নিউক্লিয়াস আস্তে আস্তে আরো ধ্বংস হয়ে গেছে, একদম ছোট হয়ে গেছে এবং এই সাইজনটা আরো বড় হয়ে গেছে, আরো বড় আকৃতি ধারণ করলো এবং এই যে যতগুলো নিউক্লিয়াস ছিল, এই যে অনেকগুলো নিউক্লিয়াস ছিল, এই যে অনেকগুলো নিউক্লিয়াস ছিল, এই যে চারপাশে আস্তে আস্তে সাইটোপ্লাজম এবং কোষঝিল্লি জমা হয়ে প্রত্যেকটা নিউক্লিয়াস একটা একটা নতুন নতুন কোষে হিসেবে কি করে আত্মপ্রকাশ করে। প্রত্যেকটা নিউক্লিয়াস একটা নতুন নতুন কোষ হিসেবে কি করে আত্মপ্রকাশ করে। এই যে চারপাশে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস জমা হয়ে এগুলা নতুন একটা কোষ হিসেবে কি করে আত্মপ্রকাশ করে, নতুন একটা কোষ হিসেবে আত্মপ্রকাশ করে। এই যে সাইটোপ্লাজমের প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে আবার কোষঝিল্লি এবং সাইটোপ্লাজম জমা হয়ে এরা যে নতুন কোষ হিসেবে আত্মপ্রকাশ করলো, এই অবস্থাকে বলা হয় ক্রিপ্টোমেরিজয়েড। এই অবস্থাকে বলা হয় কি ক্রিপ্টোমেরিজয়েড। তাহলে এই দশাটাকে বলা হয় ক্রিপ্টোমেরিজয়েড, এই দশাটাকে বলা হবে ক্রিপ্টোমেরোজয়েড, ক্রিপ্টোমেরোজয়েড। এরপর ক্রিপ্টোমেরিজয়েড হওয়ার পর এই হচ্ছে এই চারপাশের কোষঝিল্লিটা গলায় ফেলবে এবং যকৃৎ কোষকে বিদীর্ণ করে এই ক্রিপ্টোমেরিজয়েড কোষগুলা আস্তে আস্তে কি হয়ে যাবে এই যে যকৃৎ কোষকে সে বিদীর্ণ করে দিল, যকৃৎ কোষকে সে বিদীর্ণ করে যকৃৎ কোষটাকে ফাটিয়ে প্রত্যেকটা ক্রিপ্টোমেরিজয়েড কি হয়ে যাবে নির্গত হয়ে যাবে, প্রত্যেকটা ক্রিপ্টোমেরিজয়েড নির্গত হয়ে যাবে। প্রত্যেকটা ক্রিপ্টোমেরিজয়েড কি হয়ে যাবে নির্গত হয়ে যাবে। তাহলে এই ক্রিপ্টোমেরিজয়েড গুলা, তাহলে এটা হচ্ছে যকৃৎ কোষকে বিদীর্ণ করে ফেলছে, এটা হচ্ছে যকৃৎ কোষকে বিদীর্ণ, যকৃৎ কোষ বিদীর্ণ করছে, আর এগুলো হচ্ছে কি ক্রিপ্টোমেরিজয়েড, এগুলো হচ্ছে ক্রিপ্টোমেরো, যেখানে না লিখি না এখানে না, এখানে লিখি, কোথায় লিখবো ক্রিপ্টোমেরিজয়েড, ক্রিপ্টোমেরো। তাহলে প্রথমে স্পোরোজয়েড, একটা ম্যালেরিয়ার প্রথম জীবাণু যেটা মানুষ আক্রমণকারী প্রথম দশা স্পোরোজয়েড যকৃৎ কোষ আক্রমণ করছে, যকৃৎ কোষ থেকে আস্তে আস্তে খাবার গ্রহণ করে বড় হচ্ছে এবং গোলাকার আকৃতি ধারণ করে, সেটা হলো ক্রিপ্টোজয়েড। এটা আরো আরো বড় হবে এবং এর ভিতরে নিউক্লিয়াসটা বারবার বিভাজনের মাধ্যমে একটা বহু নিউক্লিয়াস অবস্থা সৃষ্টি করবে, যেটাগুলো হয় সাইজন। এই প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম এবং কোষঝিল্লি জমা হয়ে প্রত্যেকটা নিউক্লিয়াস একটা নতুন নতুন কোষ হিসেবে কি করবে আত্মপ্রকাশ করবে। এই দশাটাকে বলা হয় ক্রিপ্টোমেরিজয়েড। পরবর্তী এই ক্রিপ্টোমেরিজয়েডগুলো যকৃৎ কোষকে বিদীর্ণ করে আস্তে আস্তে কি হয়ে যাবে বের হয়ে যাবে এবং বের হয়ে পরবর্তীতে পুনরায় আরেকটা যকৃৎ কোষে কি করবে আক্রমণ করবে। এই যে এটা বের হয়ে গেছে, একটা যকৃৎ কোষে পাটে বের হয়ে আরেকটা যকৃৎ কোষে আক্রমণ করছে, আরেকটা যকৃৎ কোষে আক্রমণ করছে। দেখো এটা হচ্ছে যকৃৎ কোষের ভালো আরেকটা যকৃৎ কোষ এবং সেই যকৃৎ কোষের ভালো নিউক্লিয়াস এবং এখানে হচ্ছে তোমার ক্রিপ্টোমেরিজয়েড। এই যে ক্রিপ্টোমেরিজয়েড, এই ক্রিপ্টোমেরিজয়েড কোষগুলোকে কি করে আক্রমণ করে ফেলছে এবং এই ক্রিপ্টোমেরিজয়েড এবার কি করবে, এই ক্রিপ্টোমেরিজয়েড এই যকৃৎ কোষ থেকে খাবার গ্রহণ করে আস্তে আস্তে আকৃতিতে বড় হবে। দেখো এই যকৃৎ কোষ থেকে খাবার গ্রহণ করে আস্তে আস্তে আকৃতিতে বড় হবে। এই যকৃৎ কোষের নিউক্লিয়াসটা এভাবে ধ্বংস হতে থাকবে, এই নিউক্লিয়াসটা এভাবে আস্তে আস্তে ওই এটার মতো আগের মতো ধ্বংস হতে থাকবে এবং এটা আকৃতিতে বড় হয়ে যাবে। কোনটা ক্রিপ্টোমেরিজয়েড, এই আকৃতিতে বড় হয়ে যাবে, এই আকৃতিতে বড় হয়ে যাওয়ার পরে যে নিউক্লিয়াস আছে সেটা আবার বহু নিউক্লিয়াসটা আবার বারবার বিভাজন করে অনেকগুলো নিউক্লিয়াস এখানে কি করে ফেলবে সৃষ্টি করে ফেলবে, অনেকগুলো নিউক্লিয়াস এখানে সৃষ্টি করে ফেলবে। তার মানে এখানে আবার একটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা সৃষ্টি। আর আমরা বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থার নাম কি জানি? বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থাকে আমরা কি বলি? সাইজন বলি। ওই যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা, এটাকে আমরা বলবো সাইজন। এটাকে আমরা বলবো কি? সাইজন।
জম, আবার সাইটোসিস সৃষ্টি হবে, বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা। এরপর কি হবে, এখানে যেমন সাইটোসিস সৃষ্টি হওয়ার পর চারপাশে কোষ ঝিল্লি প্লাজমা জমা হয়েছে, এখানেও কোষ ঝিল্লি এবং সাইটোপ্লাজম জমা হয়েছে, এখানেও সেম, প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে কোষ ঝিল্লি এবং সাইটোপ্লাজম কি হবে, জমা হবে। প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে কোষ ঝিল্লি এবং সাইটোপ্লাজম জমা, প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে কোষ ঝিল্লি এবং সাইটোপ্লাজম জমা হবে। এই যে এটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, যকৃৎ কোষের নিউক্লিয়াস, যকৃৎ কোষের নিউক্লিয়াস আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, এবং এই যে সাইজর্কের প্রত্যেকটা নিউক্লিয়াস ছিল, এই নিউক্লিয়াস গুলো আস্তে 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 এক একটা কোষে পরিণত হয়ে যাচ্ছে। এই যে এই নিউক্লিয়াস গুলোর চারপাশে, এই নিউক্লিয়াস গুলোর চারপাশে আবার সাইটোপ্লাজম এবং কোষ ঝিল্লি জমা হয়ে এই নিউক্লিয়াস গুলোর প্রত্যেকটা একটা একটা কোষ হিসেবে কি করবে, আত্মপ্রকাশ করবে। এই একটা একটা কোষ হিসেবে কি করবে, আত্মপ্রকাশ করবে। এই অবস্থাটাকে, এই দশাটাকে বলা হয় মেটাক্রিপ্টোমেরিজয়েড। এই দশাটাকে বলা হয় মেটাক্রিপ্টোমেরোজয়েড, মেটাক্রিপ্টোমেরোজয়েড। এরপর কি করবে, এখানে যেমন কোষ হওয়ার পর এটা যকৃৎ কোষকে বিদীর্ণ করে ফেলছে, এখানেও সেম, এটা যকৃৎ কোষকে কি করবে, বিদীর্ণ করে, এটাও যকৃৎ কোষকে বিদীর্ণ করে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। এই যে প্রত্যেকটা নিউক্লিয়াস আবার কি হয়ে যাচ্ছে, যকৃৎ কোষকে বিদীর্ণ করে বের হয়ে যাচ্ছে, যকৃৎ কোষকে বিদীর্ণ করে বের হয়ে যাচ্ছে, যকৃৎ কোষকে বিদীর্ণ করে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন এই যে যকৃৎ কোষকে মেটাক্রিপ্টোমেরোজয়েড, যেগুলো যকৃৎ কোষকে বিদীর্ণ করে বের হয়ে যাচ্ছে, সেকেন্ড পর্যায়ে বের হয়ে যাওয়ার সময় কিছু কিছু মেটাক্রিপ্টোমেরোজয়েড আকারে বড় হয়ে যাবে, আবার কিছু কিছু আকারে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। কিছু কিছু হবে আকারে বড়, কিছু কিছু হবে আকারে ছোট, আকারে বড়, কিছু কিছু হবে আকারে ছোট। এখানের মতো কিছু কিছু আকারে বড়, কিছু কিছু আকারে কি ছোট। দেখো কিছু কিছু আকারে বড় আর কিছু কিছু আকারে ছোট। আমরা ম্যালেরিয়াটা মুছে দিই। তাহলে এই যে মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো যকৃৎ কোষকে বিদীর্ণ করে বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাওয়ার সময় কিছু কিছু মেটাক্রিপ্টোমেরোজয়েড আকারে ছোট থাকে আর কিছু কিছু মেটাক্রিপ্টোমেরোজয়েড আকারে কি হয়ে যায়, বড় হয়ে যায়। আমরা বড় জিনিসকে কি বলি, ম্যাক্রো। তাহলে যেগুলো বড় হয়েছে সেগুলোকে বলি ম্যাক্রো, যেসব মেটাক্রিপ্টোমেরোজয়েড বড় হবে সেগুলোকে বলবো ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, ক্রিপ্টোমেরোজয়েড। আর যেসব মেরোজয়েড আকারে ছোট হবে সেগুলোকে বলবো মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, সেগুলোকে বলবো মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, এবার এর মধ্যে যেগুলো মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড, এই মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো আক্রমণ করবে আরবিসি তে, আর ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড গুলো পুনরায় আক্রমণ করবে কোথায়, পুনরায় আক্রমণ করবে হচ্ছে যকৃৎ কোষে, পুনরায় আক্রমণ করবে, আর এটা হচ্ছে পুনরায় আক্রমণ করবে আরবিসি। আর বিসি যেগুলো মাইক্রো সেগুলো আক্রমণ করে দিবে আরবিসি তে, আর যেগুলো ম্যাক্রো সেগুলো আক্রমণ করে দিবে কোথায়, আবার পুনরায় যকৃৎ কোষে আক্রমণ করে দিবে, পুনরায় এটা যকৃৎ কোষে আক্রমণ করবে। বুঝা গেছে? এখন এখানে আমাদের অনেকে কনফিউশন লাগে যে ভাই ম্যাক্রোগুলা যকৃতে যাবে নাকি ম্যাক্রোগুলা যকৃতে যাবে। দেখো যকৃৎ যে অর্গানটা আছে এটা কিন্তু আমরা হাতে ধরতে পারি, এটা কিন্তু আমরা হাতে ধরতে পারি। তার মানে তুমি চিন্তা করো যকৃৎকে কিন্তু আমরা হাতে ধরতে পারি, আর লোহিত রক্তকণিকা এটাকে কি আমরা হাতে ধরতে পারি? লোহিত রক্তকণিকাকে রক্তের মধ্যে লোহিত রক্তকণিকা ধরতে পারি? তাহলে বলো, আমরা ধরতে পারি না লোহিত রক্তকণিকা। তাহলে বলো কোনটা আকৃতিতে বড়, লোহিত রক্তকণিকা নাকি লিভার? অবশ্যই লিভার বা যকৃৎ এটা আকৃতিতে বড় এবং আরবিসি আকৃতিতে ছোট, আরবিসি আকৃতিতে ছোট, এই যকৃৎ হচ্ছে আকৃতিতে বড়। তাহলে বলো বড়গুলো বড় আক্রমণ করবে, ছোটগুলো ছোট আক্রমণ করবে। তাহলে মাইক্রোগুলো আক্রমণ করবে আরবিসি তে, বড়গুলো আক্রমণ করবে কোথায়, যকৃৎ। তার মানে আবার আমরা তাহলে এই পুরোটাকে বলা হয় হেপাটিক সাইজোগনি, এই পুরোটাকে বলা হয় কি, হেপাটিক সাইজোগনি। এখন দেখো এই পুরো চক্রে যকৃৎ কোষ কয়বার বিদীর্ণ হয়েছে, এটা হচ্ছে যকৃৎ বিদীর্ণ, যকৃৎ কোষ বিদীর্ণ, যকৃৎ কোষ বিদীর্ণ মানে যকৃৎ কোষ ফেটে গেছে।
যকৃৎ কোষ বিদীর্ণ, বিদীর্ণ, যকৃৎ কোষ বিদীর্ণ। দেখো যকৃৎ কোষকে অনেক সময় হেপাটোসাইট বলা হয়, এটা মাথায় রাখবা। যকৃৎ কোষকে অনেক সময় যকৃৎ কোষের ইংরেজি নাম বা বায়োলজিক্যাল ফর্ম হচ্ছে হেপাটোসাইট। সাইট মানে কি? সাইট মানে হচ্ছে কোষ, আর হেপাটো শব্দ হতো আমরা হেপাটি এগুলো দ্বারা যকৃৎ বুঝাই। তো হেপাটোসাইট হচ্ছে যকৃৎ কোষ। তো হেপাটোসাইট দেখে আবার কেউ বলে না যে ভাই হেপাটোসাইট আপনি পড়া নেই, হেপাটোসাইট মানে যকৃৎ কোষ। তাহলে দেখো এই পুরো প্রসেসটা আবার আমরা বলতেছি। মশকির লালাগ্রন্থিতে থাকে স্পোরোজয়েড। মশকির লালাগ্রন্থিতে কোনটা থাকে? স্পোরোজয়েড। মশকির লালাগ্রন্থিতে প্লাজমোডিয়াম পরজীবী যে দশাটা অবস্থান করে সেটা বলা স্পোরোজয়েড। এই মশকি যখন আমাদের শরীরে, মানুষের শরীরে কামড় দিবে তখন এই স্পোরোজয়েডটা মানুষের শরীরে প্রবেশ করে। দেন এই স্পোরোজয়েডটা মানুষের শরীরে প্রবেশ করে কেমোট্যাক্সিসের টানে, কিসের টানে? কেমোট্যাক্সিসের টানে কোথায় আসবে? যকৃৎ কোষে চলে আসবে। এবং বলা হয় এখানে একটা সময় আছে যে কেমোট্যাক্সিসের টানে এই স্পোরোজয়েড শরীরে প্রবেশ করার কতক্ষণ পর যকৃৎ কোষে ফিরে আসে? যকৃৎ কোষে আসে এটা হচ্ছে 30 মিনিট পর। কয় মিনিট পর? 30 মিনিট পর কেমোট্যাক্সিসের টানে। কিসের টানে? 30 মিনিটের মধ্যে, 30 মিনিটের মধ্যে কেমোট্যাক্সিসের টানে কোথায় আসে? কেমোট্যাক্সিসের টানে, কেমোট্যাক্সিসের টানে। তাহলে দেখো এই স্পোরোজয়েডটা হচ্ছে মশকি যখন আমার শরীরে কামড় দিবে, অ্যানাফিলিস মশকি যখন আমার শরীরে কামড় দিবে তখন অ্যানাফিলিস মশকের লালাগ্রন্থি থেকে স্পোরোজয়েডটা আমার শরীরে আক্রমণ করবে। দেন আক্রমণ করার 30 মিনিটের মধ্যে কেমোট্যাক্সিসের টানে এটা এসে আক্রমণ করে দিবে কাকে? যকৃৎ কোষকে। ঠিক আছে? এবার যকৃৎ কোষকে আক্রমণ করার পর স্পোরোজয়েড যকৃৎ কোষ থেকে খাবার গ্রহণ করে মোটা ফুলে কি হয়ে যাবে? মোটা ফাঁপা হয়ে একটু গোলাকার হয়ে যাবে। গোলাকার হয়ে যখন তারা করবে তখন তাকে বলবো ক্রিপ্টোজয়েড। এবার ক্রিপ্টোজয়েডটা আরো আকৃতিতে বড় হবে, আরো আকারে বড় হবে। বড় হওয়ার পর ক্রিপ্টোজয়েডের যে নিউক্লিয়াস আছে সেটা বারবার বিভাজন হয়ে কোনো সাইটোপ্লাজম বিভাজন হবে না, শুধু নিউক্লিয়াসের বিভাজন হয়ে এখানে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা অবস্থা কি করে ফেলবে? সৃষ্টি করে ফেলবে। এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থাকে বলা হয় সাইজম। এবার এই প্রত্যেকটা নিউক্লিয়াসের চারপাশে প্লাজমা মেমব্রেন, আমরা জানি একটা কোষের, একটা স্বাভাবিক কোষের মাঝে থাকে নিউক্লিয়াস, চারপাশে থাকে কোষঝিল্লি, আর এখানে থাকে কি? সাইটোপ্লাজম। এটা হচ্ছে কোষের গঠন। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা একটা ব্যতিক্রম আছে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে চারপাশে কি থাকে? একটা কোষ প্রাচীর থাকে। এটা হচ্ছে কোষ প্রাচীর, যেটা শুধু কোথায় থাকে বলতো? ব্যাকটেরিয়া এবং উদ্ভিদে, ব্যাকটেরিয়া প্লাস উদ্ভিদে থাকে। ঠিক আছে? এটা ব্যাকটেরিয়াতে থাকে আবার উদ্ভিদেও থাকে, মেনত উদ্ভিদে। ঠিক আছে? ব্যাকটেরিয়া এবং উদ্ভিদে থাকে কোষ প্রাচীর। এগুলো প্রাণীতে থাকে না। এটা কিন্তু প্রাণীতে থাকে না, প্রাণীতে কোষ প্রাচীর থাকে না। এবার কোষ প্রাচীরের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে কোষঝিল্লি। আবার এটা হচ্ছে সাইটোপ্লাজম। আমরা এটা সবাই জানি, আশা করি কোষের গঠন যারা পড়ছে তারা এটা ভালো করে জানি যে সাইটোপ্লাজম, আর এটা হচ্ছে কি? নিউক্লিয়াস। তাহলে এটা হচ্ছে একটা কোষের স্বাভাবিক একটা গঠন। ঠিক আছে? উদ্ভিদ কোষের ক্ষেত্রে 4টা আর প্রাণী কোষের ক্ষেত্রে 3টা। যেহেতু যকৃৎ প্রাণী কোষে থাকে সেজন্য প্রাণী কোষের ক্ষেত্রে আমরা এই কোষ প্রাচীর জিনিসটাকে আমরা এখানে আলোচনাতে আনবো না, যেহেতু এগুলো প্রাণী নিয়ে কথাবার্তা হচ্ছে। তাহলে এখানে কোষ প্রাচীরটাকে আমাদের আলোচনা আনার কোনো দরকার নাই। তাহলে প্রাণীর ক্ষেত্রে কোষ বলতে কি বোঝায়? সবচেয়ে বাইরে থাকবে কোষঝিল্লি, তার বাইরে থাকবে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। তাহলে এখানে থাকবে শুধু নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াসের চারপাশে যে সাইটোপ্লাজম এবং কোষঝিল্লি হয়, তাহলে নিউক্লিয়াসগুলো একটা কোষে যাবে না। যখন সাইটোপ্লাজমের প্রত্যেকটা নিউক্লিয়াস একটা কোষ হিসেবে আত্মপ্রকাশ করে তখন সেই দশাকে বলা হয় ক্রিপ্টোমেরোজয়েড। এবার এই ক্রিপ্টোমেরোজয়েড যখনই হবে, যখন কোষগুলো হয়ে যাবে, সোজা কথা মনে রাখবা, সাইজয়েড হইছে, নিউক্লিয়াস হইছে, মানে তার চারপাশে কোষ, তার চারপাশে সাইটোপ্লাজম এবং তোমার কোষঝিল্লি যুক্ত হয়ে সেগুলো কোষ হবে। কোষ হওয়া মাত্র সেগুলো ফাটাই বের করে দিবে। তাহলে দেখো এই ফাটাই যকৃৎ কোষকে ফাটাই বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পর আবার নতুন যকৃৎ কোষ, এটা হচ্ছে নতুন যকৃৎ কোষ। এটা হচ্ছে নতুন যকৃৎ কোষ। এই ক্রিপ্টোমেরোজয়েডগুলো নতুন যকৃৎ কোষে কি করছে? আক্রমণ করছে। দেন নতুন যকৃৎ কোষে আক্রমণ করে এই যকৃৎ কোষ থেকে খাবার গ্রহণ করে আকারে বড় হবে। আবার এই নিউক্লিয়াসটা বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা সৃষ্টি করবে বা বিভাজনের মাধ্যমে, যেটা বলবো সাইজন। আবার নিউক্লিয়াস হলো আমরা কি জানি, তার চারপাশে কোষঝিল্লি এবং সাইটোপ্লাজম যুক্ত হয়ে কোষ হয়ে যাবে। এগুলো দেখো কোষঝিল্লি, সাইটোপ্লাজম কোষ হয়ে গেছে। আর আমরা জানি কোষ হওয়া মাত্র সেটা ফাটায় বেরিয়ে যাবে। এগুলো ফাটায় বেরিয়ে গেছে। এই যে সাইজন থেকে নিউক্লিয়াসগুলো যখন কোষে যায় তখন এটাকে বলতাম ক্রিপ্টোমেরোজয়েড।
এটা যেহেতু একটু পরে হচ্ছে, এটা আরেকটু বড় করে মেটাক্রিপ্টোমেনাজয়, মেটাক্রিপ্টোমেনাজয়। এবার মেটাক্রিপ্টোমেনাজয় গুলো যখন বের হবে তখন দেখা যায় কিছু মেটাক্রিপ্টোমেনাজয় আকারে বড় আর কিছু মেটাক্রিপ্টোমেনাজয় আকারে ছোট। যেগুলো ছোট সেগুলো বলা হয় মাইক্রো, মানে ছোট মাইক্রো মেটাক্রিপ্টোমেনাজয়, আর যেগুলো আকারে বড় সেগুলো বলা হয় ম্যাক্রো মেটাক্রিপ্টোমেনাজয়। এবার আমরা জানি এই মাইক্রো মেটাক্রিপ্টোমেনাজয় আক্রমণ করবে আরবিসিতে, আর ম্যাক্রো মেটাক্রিপ্টোমেনাজয় আক্রমণ করবে পুনরায় আরেকটা যকৃত কোষ আক্রমণ করবে। এখন আমাদের যেটা কনফিউশন লাগে যে মাইক্রোগুলো কোথায় আক্রমণ করে, ম্যাক্রোগুলো কোথায় আক্রমণ করে, তাহলে ইজি হিসাব। তাহলে লিভারটা কিন্তু আমরা হাত ধরতে পারি, আমরা মেডিকেল কলেজে কিন্তু লিভারের বিচারা পড়া হয়, ঠিক আছে, লিভারটাকে হাতে ধরে পড়া হয়। তাহলে লিভার হাতে ধরতে পারি, কিন্তু লোহিত রক্ত নিয়ে আমরা দেখি চোখে, আলাদা চোখে দেখি, খালি চোখে দেখি না। তাহলে এই লোহিত রক্ত নিয়ে কিন্তু লিভার থেকে ছোট। তাহলে যেহেতু এটা ছোট, তাহলে ছোটটা আক্রমণ করবে মাইক্রো মেটাক্রিপ্টোমেনাজয়, আর নিজের আক্রমণ করে, আর বড়টা বড়তে, মানে আবার যকৃত কোষে কি করবে, আক্রমণ করবে। এটাই হচ্ছে পুরা হেপাটিক সাইজোগনি, পুরা হেপাটিক সাইজোগনি। এখন বলতে হবে ভাই আপনি বলছিলেন হেপাটিক সাইজোগনির দুইটা অংশ, একটা হচ্ছে কি প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, আর একটা হচ্ছে এক্সোএরিথ্রোসাইটিক সাইজোগনি। এখন এখানে তো আপনি শুধু একটা চক্র আছে, হ্যাঁ, এই একটা চক্রের মধ্যে দুইটা ধাপ বিদ্যমান। দেখো তো যকৃত কোষ এখানে কয়বার ফাটাইছে, কয়বার ফাটাইছে, দুইবার ফাটাইছে, এখানে একবার, এখানে একবার। মনে রাখবা শুরু হয়েছিল এখান থেকে, চক্রটা শুরু হয়েছিল কোথা থেকে, এখান থেকে। তাহলে এই এখান থেকে শুরু হয়ে প্রথমবার ফাটানো পর্যন্ত সময়টাকে, এই প্রথমবার ফাটানো পর্যন্ত সময়টা হচ্ছে একটা ধাপ। তাহলে শুরু থেকে শুরু করে প্রথমবার ফাটানো পর্যন্ত একটা ধাপ, দেন আবার এখান থেকে শুরু করে দ্বিতীয়বার ফাটানো পর্যন্ত আরেকটা ধাপ। এই স্পোরোজয়েড থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এই দশটাকে বলা হয় প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। এটাকে বলা হয় প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, প্রি এরিথ্রোসাইটিক, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি। আর এর পরের ধাপ, এই যে এখান থেকে এই যকৃত কোষ থেকে দ্বিতীয়বার ফাটানো পর্যন্ত এটাকে বলা হয় এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি, এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। তাহলে এই যে এই দুটো ধাপের মাধ্যমে মানুষের যকৃতে হেপাটিক সাইজোগনি সম্পন্ন হয়। তো আজকে আমরা এই হেপাটিক সাইজোগনি পর্যন্ত রাখি, আশা করি সবাই বুঝছো। তাহলে আমরা হেপাটিক সাইজোগনি পর্যন্ত রাখি, আমরা নেক্সট ক্লাসে এরিথ্রোসাইটিক সাইজোগনি থেকে এই ম্যালেরিয়া আর যত অংশ বাকি আছে, যতটুকু বাকি আছে ততটুকু আমরা শেষ করব। তো নেক্সট ক্লাসের মধ্যে আমাদের ম্যালেরিয়া কি হবে, কমপ্লিট হবে। তো আশা করি যতটুকু পড়াইছি ততটুকু বুঝতে পারছো। তো ধন্যবাদ এতক্ষণ ক্লাস করার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ।